আজকে যদি সরকার যদি আমার দেশের স্বার্থ ভাবতো, আরে আমার দেশ লেক অফ প্রোটিনে ভুগতেছে, প্রোটিনের কমতির জন্য সারা দেশে বাচ্চা অসুস্থ হইতেছে, একটা স্পোর্টসম্যান ভালো করে ডেভেলপ হতে পারতেছে না, আমরা বাংলাদেশে প্রোটিনের সবচেয়ে বড় সোর্সিং দেখে আমরা কাজ করি। কাকে বলবো? বাংলাদেশে যদি একটা স্পোর্টস একাডেমি করার সুযোগ আপনার কাছে আসে, সেই ক্ষেত্রে সর্বপ্রথম কোন দিকটা বা কোন সাইডে সবচেয়ে বেশি আপনি নজর বা জোর দিবেন? আমি বাংলাদেশি স্পোর্টস একাডেমির যদি অপরচুনিটি থাকে, আমি স্পোর্টস একাডেমি বাংলাদেশে করবো না। বাংলাদেশি ফুটবলারদের মধ্যে আপনি কি মনে করেন যে কোন জিনিসগুলো বেশি ঘাটতি, টেকনিক্যাল, ফিটনেস বা মানসিক? ব্রাজিলের গভর্নমেন্ট এম্বাসি আজকে 10টা বছর যাবত চেষ্টা করতেছে, কিন্তু বাংলাদেশে কিছু কমিউনিটি এটাকে স্টপ রাখতেছে তাদের নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। আপনি ইন্ডিয়ার নিয়ে হাইপ ক্রিয়েট করেন, আর ইন্ডিয়ার নিজেরই তো পায়ের নিচে মারি না ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ ফুটবল, ওর থেকে আমি জিততে আমি হাইপ ক্রিয়েট করবো। এমনও দিন হতে পারে যে আমাদের বাংলাদেশি স্পোর্টস সারা পৃথিবীতে চ্যাম্পিয়ন হতে পারে, যেটা আমরা ফুটবলে আজ পর্যন্ত পারার সম্ভাবনা দেখি না। ইভেন আমি বলছি যে স্পোর্টসে যারা আছে আমি সামনে স্পন্সর করতে পারি। অলমোস্ট 180-190 মিলিয়ন পিপল থেকে যদি আমরা প্লেয়ার বের না করতে পারি আমরা, তাহলে আমার দরকার হয় ফুটবল ব্যান করে দেওয়া উচিত বাংলাদেশে, যেহেতু আমরা একটা জিনিস নিয়ে পারতেইছি না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্যাপ্টেন্স কলে নতুন পডকাস্ট চ্যাপ্টারে। ক্যাপ্টেন্স কলে আজকের পডকাস্ট চ্যাপ্টারে আমি আপনাদের সাথে রয়েছি জাহিদ হাসান, এবং আমাদের আজকের অতিথি যিনি রয়েছেন তিনি হচ্ছেন একজন ক্রীড়াপ্রেমী, একজন প্রকৃত দেশপ্রেমিক, একজন অ্যাগ্রো ফার্ম লাভার এবং একজন বিজনেসম্যান, রবিন মিয়া। আমাদের আজকের এপিসোডটি স্পন্সর করেছে নিউজ অ্যান্ড মিডিয়া ওয়েবসাইট ল্যাটিন বাংলা। ওয়েলকাম রবিন ভাই আমাদের ক্যাপ্টেন্স কলে পডকাস্ট চ্যাপ্টারে। ভাই আমরা আজকের পডকাস্ট চ্যাপ্টার 3টা রাউন্ডে শেষ করব, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ এবং লাস্টের পেনাল্টি রাউন্ড থাকবে। তো ফার্স্ট হাফের প্রথম প্রশ্ন, কিশোরগঞ্জ থেকে জন্ম, সেখান থেকে বড় হয়ে ওঠা এবং 17 বছর আগে ব্রাজিলে যাওয়া, সেখান থেকে নিজের পরিশ্রমে আজ এই পর্যন্ত, এই জার্নিটা একটু ছোট্ট করে শুনতে চাই। বাংলাদেশে হাজারো প্রবাসী যেই অ্যাটেনশন নিয়ে বা যেই প্ল্যানিং করে দেশের বাইরে যায়, ঠিক ওই রকমই আমি কিশোরগঞ্জের কালিকা প্রসাদ ইউনিয়নের ছোট্ট একটা গ্রাম। আমার গ্রামের যদি বলা হয়, কালিকা প্রসাদ ইউনিয়নের সবচেয়ে ছোট গ্রামই আমার গ্রাম। ওই গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটা ছেলে, ফ্যামিলির আমার বড় ভাইয়ের সহযোগিতায় আমি স্বপ্ন নিয়ে ব্রাজিল, আজকে আসলে ব্রাজিল না বলা চলে, আমি 2008 সালে সর্বপ্রথম যাই ভেনেজুয়েলা। ইভেন যখন আমি দেশ থেকে বের হই, তখন এই গল্পটা মজার যে অনেক প্রবাসী সম্ভবত সেটা তার লাইফে ঘটছে। আপনারা দেখবেন যারা প্রবাসী আছে, অনেকের বাবার পরিবারের নাম, বাবার নাম, বয়স অনেক মিস্টেক আছে। হুম। কারণ আমরা কেউ প্রপার অ্যাডভাইস পাই নাই, না পারিবারিকভাবে পাইছি, না কোনো গাইডেন্স ছিল যে কিভাবে করব। বিদেশ যাব, পরিবারকে সাহায্য করার জন্য আমার ভাই ছিল ওদিকে। তখন নিজের নাম বা আমি তখন আমার বয়স 17 বৎসর। আমি জাস্ট এসএসসি কমপ্লিট করলাম, ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম। আমার বয়স ছিল 17 সামথিং। কিন্তু আমার বয়স বাড়ায়া, মানে আমার যে পাসপোর্টে যে এজ ছিল আর আমার সার্টিফিকেট যে এজ ছিল, সেটা আসলে এক ছিল না। আমার খুব স্পষ্ট মনে আছে যে আমি যখন বাংলাদেশের ইমিগ্রেশনে দাঁড়াই, তখন একজন মহিলা আমাকে ধরে পাসপোর্ট দেখে, বাবা এদিকে আসলাম, তোমার বয়স কি 24 বছর? আমি বলছি, মানে হঠাৎ করে যদি কেউ কোশ্চেন করে যে নার্ভাস যে আসলে তো আমি জিনিসটা জানি যে ভুল হয়েছে। কারণ আমি যখন বাংলাদেশ ত্যাগ করি তখন আমার একটা ভেনেজুয়েলা কোম্পানির ভিসা ছিল যে আমি একটা সেলসম্যান হিসেবে যাচ্ছি। কিভাবে আন্ডার 18 এর একটা ছেলে ভেনেজুয়েলা জব করতে যাচ্ছে। জব করতে যাবে? অবভিয়াসলি এখানে একটা রিজন আছে। দেন আমি ডিরেক্টলি ওনাকে বলছি যে ফ্যামিলিকে সাহায্য করার জন্য বা ভালো ভবিষ্যতের জন্য দেশের বাইরে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার এইজ এত, আমি এত সালে ইন্টারমিডিয়েট এসএসসি কমপ্লিট করছি, ইন্টার করছি। দেন উনি আমাকে একটা কথাই বলছে তখন, মানে একটা জিনিস যে আমাদের বাংলাদেশে মানুষ যতই ইমিগ্রেশন নিয়ে খারাপ কথা বলুক না কেন, পুলিশ নিয়ে খারাপ কথা বলুক না কেন, আজকে কিন্তু আমরা অনেক ছেলে পেলে বাংলাদেশ থেকে, এটা একটা ক্রাইম। যদি বলি লিগ্যাল প্রসিডিউর, এটা একটা ক্রাইম। হয়তো এখন যদি আমি আমার নেক্সট কাউকে অ্যাডভাইস দিই, আমি জীবনে কোনোদিন সেটা করো না, সেটা ভুক্তভোগী আমি সারা জীবন আজকে করতেছি। তখন সে আমাকে বলল, চুপচাপ কোনো কথা না বলে চলে যাও। বাহ। মানে আমি তখন ওই মুহূর্তটা আমার জন্য যে ভয়ে ছিলাম, যে জানতেছি একটা ক্রাইম করছি, তারপর আমার দেশ বা আমার পরিবারের জন্য করছি, এবং বাংলাদেশের যে ইমিগ্রেশন পিপল তারা আমাকে হেল্প করছে।
এই গল্পটা আমার জন্য আমি সবসময় সেটা মানে সব জায়গার মধ্যে ফিল করি। কারণ বাস্তবতা এরকম যে আজকে আমি যেখানেই আছি না কেন, আমার অতীত তো আমি বলতে পারি না। আমি কোথায় থেকে আসছি, কোন পরিবার থেকে আসছি, কোন গ্রাম থেকে আসছি। সেই জার্নিটা আমার জন্য ডিফারেন্ট। এমন একটা দেশ, যে দেশের মধ্যে যাওয়ার পর ল্যাঙ্গুয়েজ পর্যন্ত বাংলা বা ইংলিশ, ল্যাটিনের নরমালি কেউ ইংলিশ, খুব কম মানুষ ইংলিশ ইউজ করে। খুব টাফ। খুব টাফ, ভেরি টাফ। ল্যাটিনের স্প্যানিশটা, স্প্যানিশ এবং পর্তুগিজ, এই তো লাইফ শুরু হলো ল্যাটিনে। আর সেখানে স্ট্রাগলটা যদি একটু শর্ট করে শুনতে চাই, ভেনেজুয়েলা দেন ব্রাজিল, এই স্ট্রাগলটা কি, স্ট্রাগল পিরিয়ডটা আপনার? আমি যখন ফার্স্ট ভেনেজুয়েলাতে যাই 2008 সালে, ওই জায়গায় গিয়ে একটা সময় স্টে করছি। স্টে করার পর আলটিমেটলি আমি পরবর্তীতে আমার ডেস্টিনেশন ট্রিপল বর্ডার, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার ছিল, ওই জায়গায় গিয়ে আমি স্ট্রাগলটা আসলে আমার জীবনে তার আগে থেকেই শুরু করা। আমি আমার যখন আমি নবপুরে পড়াশোনা করতাম, নবপুর গভর্নমেন্টে পড়তাম, বা তার আগে যখন বাবার সাথে ছিলাম ছোটবেলায়, বাবার সাথে কৃষিকাজ করতাম, ছোটবেলা প্রচুর মাছ ধরতাম। আমাকে এলাকার মানুষ ছোটবেলা আমাকে গাবর বলে না। আচ্ছা গাবর মিন্স আমাদের এলাকাতে একটা শব্দ আছে যে সারাদিন যে মাছ ধরে। আচ্ছা। আমার এরকম সময় গেছে যে স্কুল থেকে আইসা আমরা এলাকায় বলে হাতায়া মাছ ধরা, মানে কোমরে একটা পলিথিন নিয়ে যেতাম, হাতে গিয়ে গ্রামের মানে কাদার আশেপাশে, কাদার মধ্যে। নদীর আশেপাশে যেই জায়গার মধ্যে মনে করো জুপড়া টুপড়া থাকতো, ওই জায়গার মধ্যে গিয়েই মাছ ধরতাম। এই মাছ ধইরা আবার বিকালে খেলতাম, খেলাধুলা করতাম নর্মালি। খেলাধুলা করে আবার রাত্রের বেলা বড়শি পাততাম। বড়শি মানে রেডি করতাম এগুলা বিভিন্ন আমরা এলাকায় নাইলা ক্ষেত বলে বা নদীর পাশে বলে, দিলে সকালবেলা এটা তুলে সেখানে মাছ সেখানে মাছ আটকায়। ইভেন রাত্রেবেলা টর্চ লাইট দিয়ে মাছ ধরতাম। মানে আমার মাছের প্রতি এত নেশা ছিল। এমনও জায়গা ছিল আমার এলাকায়, কবরস্থানের পাশে কেউ যাইতো না, বাট আমি একা একা রাত্রেবেলা গিয়ে মাছ শুধু মাছ ধরার জন্য। শুধু মাছ ধরার জন্য। মানে আমার একটা প্যাশন ছিল ছোটবেলা যে মাছ ধরা। ওই জায়গা, ওই ওই মোমেন্ট গুলা আমার জীবনে মনে করো যে ওই জায়গা থেকে স্ট্রাগল যেটা আর কি, যেহেতু দরিদ্র পরিবারে বড় হইছি, বড় ভাই স্ট্রাগল করছে পরিবারের জন্য, সিকোয়েন্স ভাই সব সব আমার এরপরে যে বড় ভাই আছে উনিও স্ট্রাগল করছে। আমার বাবার যখন বয়স ছিল খুব অল্প, তখন আমার বাবার একটা চোখ হারাই। ওই এক চোখ নিয়ে বাবা অনেক স্ট্রাগল করে আমরা 4 ভাই 3 বোনকে মানুষ করছি। সো আল্টিমেটলি স্ট্রাগলটা ছোটবেলা থেকে আইসা পড়ছে আর কি, যেখানেই যাই স্ট্রাগল করতে হবে। যদি বলি এটা রক্তের মধ্যেই ছিল। হ্যাঁ, রক্তের মধ্যে ছিল। ছোটবেলা থেকে আমি কৃষিকাজ করতাম, বাবার সাথে অনেক সাহায্য করতাম। পড়াশোনায় খুবই বাজে ছিলাম, পড়াশোনা আমি ভালো স্টুডেন্ট ছিলাম। ভাই ব্রাজিলে বসবাস, সেখান থেকে ব্যবসা বাণিজ্য কাজ, তার পাশাপাশি ফুটবলের প্রতি বা খেলাধুলার প্রতি এতটা আবেগ আপনার কিভাবে জন্মালো? বাংলাদেশে যখন ছিলাম, আবেগটা আসলে ব্রাজিলের আগেই ছিল বাংলাদেশে। আমাকে অনেকেই বলতো যে যদি প্রপার গাইড পাইতাম ছোটবেলা, হয়তো বা বাংলাদেশে ভালো জায়গায় কোথাও গিয়ে খেলতে পারতাম। স্কুলের মধ্যে হাই জাম্প, লং জাম্প, দৌড় প্রত্যেক বছর এই 3টা প্রাইজ আলাদা করে রাখা রাখা হইতো আমার জন্য। মানে কোনো খেলাই, মানে যে কোনো স্পোর্টসে আমাকে বলবো যে হ্যাঁ ভালো খেলতাম। নট অলসো যে না মোটামুটি না, কারণ আমি খেপের প্লেয়ার ছিলাম। সেটা ক্রিকেটেও খেপ মারতাম, ফুটবলে খেপ মারতাম, কাবাডিতে ভালো খেলতাম। মানে খেলাধুলা এমন ভাবে ছিল যে আমার মাঝে মধ্যে আমার বাবা আমাকে, ছোটবেলা আমার বাবা ভাই অনেক শাসন করতো। আমার বড় ভাই, আমি যখন নপুর গভর্নমেন্টে পড়তাম মনে আছে স্পোর্টসে, আমি স্কুল থেকে স্কুল পালায়া স্কুল টপকায় গিয়ে আমি নপুর একটা, আগে বলতো যে আউটার স্টেডিয়াম আর কি, স্টেডিয়ামের পাশে বালুর মাঠ আর কি, প্রচুর খেলতাম। বিকালবেলা যখন বাসায় যেতাম ইচ্ছা মতো ভাই আমার পিটাইতো, মানে এই যে স্কুল বা কলেজ ফাঁকি দেওয়ার জন্য ইচ্ছা মতো পিটাইতো। না, আমি জানি যদি অল্প খেলি তাও পিটা খামু, বেশি বেশি খেললে তাও পিটা খামু। বেশি খেলা ভালো। আমার কথা হলো যতক্ষণ পর্যন্ত আমার কাছে সুযোগ ছিল শেষ করে বাসায় যেতাম। এখন পিটাই আমি তো জানি আমাকে, এমনি খাইতে বা অন্য খাইতে, আর ভাইয়া যখন আমার পিটাইতো এটা আমার শরীরে অভ্যস্ত হয়ে গেছে, এটা আমার জন্য কোনো আর ইস্যু হইতো না, ডাজন্ট ম্যাটার। ডাজেন্ট ম্যাটার। আমি জানি যে আমি এটা করলে মাইর খাবো, সময়টা একদম প্রপারলি ভালো করে করে আমি যাইতাম আর কি। মানে হোমওয়ার্কটা খুব সুন্দর মতো। একদম পারফেক্টলি। ব্রাজিলিয়ান কালচার বা ল্যাতিন আমেরিকার যে কালচারটা, স্পোর্টস এর কালচারটা, সেইটা বাংলাদেশে কতটা ইফেক্ট পড়ার মতো বলে আপনি মনে করেন, বা কতটা ফলো করা উচিত আমাদের কালচারটা তাদের কালচারকে? ছোটবেলায় একটা শব্দ পড়তাম সবসময়, সৎ সঙ্গে স্বর্গবাস, স্বর্গবাস, অসৎ অসৎ সঙ্গে সর্বনাশ। সর্বনাশ। এটা বইয়ে পড়ছি ছোটবেলা, অনেক শব্দ বইয়ের মধ্যে পড়ছি, কিন্তু লাইফে 20 বছর পর আজকে ওই শব্দগুলোর মিনিং বুঝতে পারতেছি। এক্সিকিউট করার সময় আসছে। মানে আসলে এই শব্দগুলা যে কত পাওয়ারফুল ওই সময় বুঝছি, পড়ছি, কিন্তু লাইফ এক্সপিরিয়েন্স যখন হইছে, যত সময় যাচ্ছে এক্সপিরিয়েন্সে এই জিনিসগুলো মনে করেন যে ডিজার্ভ করতে পারছি। যে ব্রাজিল আসলে
আল্লাহ তাআলা আমাকে কম বেশি ৪০ টার উপর দেশ আমি ট্রাভেল করছি এই বয়সে। আমি যদি বলবো আমার এক্সপেরিয়েন্স থেকে ব্রাজিল থেকে বেটার কোনো কান্ট্রি পৃথিবীতে থাকার জন্য এবং মানুষের যে এনভায়রনমেন্ট, যে ডিসিপ্লিন আমি ফিল করতে পারিনি। এটা হয়তোবা আমার পার্সোনাল ভিউ বলতেছি, আরেকজন হতে পারে। আমি যা শিখছি জীবনে প্রত্যেকটাই এক্সপেরিয়েন্স। যতবার আমি নিচে পড়ছি, যতবার আমি ধাক্কা খাইছি, যতবার আমি প্রবলেমে পড়ছি, আমার ওয়াইফ আমাকে একটা কথা বলে, "তুমি প্রবলেমের সাগরের মধ্যে থাকো।" আমি বলি যে, "I love প্রবলেম।" যেকোনো প্রবলেম আমার কাছে একটা জিনিসের সমস্যার সমাধান করতে পারবো না, সেটা হলো গিয়ে কারো অসুস্থতা আর কেউ যদি মইরা যায়। আর যেকোনো প্রবলেম আমার কাছে দাও, আমি এটা সলভ করে নিয়ে আসবো। বিকজ আমার ভালো লাগে। মানে প্যাশনটা কাজ করে পেছনে তোমার টাকা মধ্যে। কোনো আমার কাছে প্যারা যেটা, আমার লাইফে আমি প্যারা নেই না। হাজারো সমস্যার মধ্যে আমি হাসতেছি। হাজারো সমস্যার মধ্যে আমি নিজেকে ভালো রাখতেছি। লাইফের প্রবলেমগুলো আপনি সুইটলি ওয়েলকাম করতেছেন। 100% আমাদের লাইফে বিশেষ করে মানুষ যখন প্রবলেমটা তার শরীরের মধ্যে নিয়ে নেয়, আর সে মনে করতেছে প্রবলেমটাকে ডমিনেট করতেছে, সেই ছেলে বা সেই ব্যক্তি সে ডিসঅ্যাপয়েন্টেড হবে। সে মেন্টালি মনে করেন যে ডিপ্রেশনে চলে যাবে। আসলে লাইফটা একটা প্রসেস। আমরা কিন্তু জানি যে আগামী ১ ঘন্টা পর আমরা কোথায় থাকবো কেউ জানি না। এটা কিন্তু আমরা জানি। হুম। আমরা যখন ঘুম থেকে উঠি নতুন করে নতুন যাত্রা, নতুন জীবন। যাত্রা শুরু হয় আমাদের। দ্যাট মিনস সেটা যদি হয় আমি সবসময় মনে করি যে আমার তো কিছুই ছিল না। আমি সুস্থ আছি, আমার সব আছে। মানে আমি সবসময় এই জিনিসটা ফিল করি যে মানুষ ইচ্ছা করলে এই জিনিসগুলা মনে করেন যে ওভারকাম করতে পারে। মানে আমি সুস্থ আছি মানে আমি যেকোনো জিনিস করতে পারবো। যেকোনো জিনিস। আর আমি ব্রাজিলে গিয়ে বিশেষ করে ব্রাজিল, প্যারাগুয়ে বা আর্জেন্টিনা ওই জায়গায় গিয়ে একটা জিনিস শিখছি যে একটা কথায় আছে দেখবেন যে হাজারো প্রবাসী যখন বাংলাদেশে থাকতো তারা বাংলাদেশ কালচারে যা শিখছে তাই প্রয়োগ করছে। যখনই বিদেশ চলে গেছে তখন ৫ বছর পরে দেখবেন যে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। আপনি যেই পাত্রর মধ্যে আপনি ডুববেন, ওই এনভায়রনমেন্ট আপনাকে টাচ করবে। তো আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশের এনভায়রনমেন্ট আপনাকে টাচ করতেছে। আপনি দেশের বাইরে গেছেন, ওই দেশের বাইরের ডিসিপ্লিন বলেন, খাওয়া-দাওয়া বলেন, কথাবার্তা বলেন, এভরিথিং। সো আমি রবিন আমার চেঞ্জ হইছে। আমার ওয়ার্ল্ডের ডিফারেন্ট মানুষের সাথে চলে। তাদের কাছ থেকে আমি ভালো জিনিসগুলা নিছি, খারাপ জিনিসগুলো আমার কাছ থেকে ছাড়ছি। দ্যাটস ইট। যে ল্যাতিন আমেরিকার যেই স্পোর্টস কালচার এটা বাংলাদেশের ইয়াংস্টারদের জন্য, যুবকদের জন্য অ্যাজ এ পরামর্শ হিসেবে আপনি কতটা এটা দিতে চান বা কিরকম জিনিসটা? আজকে একটা জিনিস যদি বলি যে আমাদের বাংলাদেশে ইয়াং জেনারেশনের জন্য সর্বপ্রথম মানুষের মেধা প্রকাশ করার জন্য তার স্পেস দরকার। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় লেকিংস হলো গিয়ে তুমি যে ভালো বা একটা প্লেয়ার যে ভালো সেটা প্রুভ করার জায়গা থাকতে হবে। সে এই মঞ্চটা যে দিতে ঢাকা হবে। শহর বলো বা ঢাকার বাইরে বলো বা গ্রাম এরিয়াতে বলো, কতগুলা গ্রাম বা কতগুলা জায়গার মধ্যে প্রপার একটা ফুটবলের মাঠ আছে। যে একটা ছেলে তার ইচ্ছে হচ্ছে একটা বল খেলবে। বা ইচ্ছে হচ্ছে সে দেখবে তার ক্যাপাসিটি কতটুকু। ওই জায়গাটা নাই। ওই জায়গার পরিবেশ নাই। আমাদের মেন্টর নাই পিছনে। যে মানুষ যে তার প্রতিভাটা প্রকাশ করবে। আমি একটা সময় একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম যে আমার জীবনে কয়েকটা স্বপ্ন, এটা হলো অনেক বড় স্বপ্ন যে বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে আপনারা দেখেন না? কোন গ্রামে ১ টা ২ টা ৩ টা পর্যন্ত মসজিদ আছে। হুম, আছে না? আছে। ৩ টা মসজিদের দরকার নাই। তারপরেও ৩ টা মসজিদ আছে। একটা মসজিদে হয়েও যাইতেছে। তাও মানুষ ৩ টা মসজিদে ৩ টা আজকে মসজিদে নামাজ পড়তেছে। ৩ টা মসজিদ হয়তোবা ওই মুসল্লিগুলাই ডিভাইডেড করে ৩ টায় পড়তেছে। হুম। অবশ্যই ভালো উদ্যোগ মসজিদ আল্লাহর ঘর। কিন্তু আজকে একটা গ্রামের মধ্যে আমাদের কতজন বাচ্চা-কাচ্চা আছে। সেটা আপনার বাচ্চা, আমার বাচ্চা, আমার আমার কাজিনের বাচ্চা বা আমার অন্য পরিবারের বাচ্চা, প্রতিবেশীর বাচ্চা। প্রতিবেশীর বাচ্চা। এই বাচ্চাগুলা কি মসজিদের ভিতর নামাজ পড়ে ইসলামিক শিক্ষা পাচ্ছে। কিন্তু তার যে একটা মেন্টাল গ্রোথ আমরা কিভাবে দিচ্ছি তাদেরকে? কোথায় তারা কি করতেছে? আপনি দেখেন সকালে ঘুম থেকে উঠে বাবা-মা কাজে চলে যাচ্ছে। বাচ্চাগুলোকে বাসায় রেখে যাইতেছে। স্কুলে পাঠাচ্ছে, স্কুল থেকে আসছে। আইসা ওই বাড়ির যে উঠোন, ঘরের ভিতর মানে একেবারে আবদ্ধ একটা জায়গার মধ্যে তার মন মানসিকতা কনজারভেটিভ জায়গা সিচুয়েশন করতেছে। একটা। সো আমরা যদি একটা গ্রামে ৩ টা মসজিদ করতে পারি, আমরা কেন একটা গ্রামে একটা মাঠ করতে পারব না? বাংলাদেশে কথায়, কথায় একটা এক্সকিউজ দেয় আমাকে অনেকেই। ভাই আমাদের তো বাংলাদেশে জায়গা নাই। ভাই আমরা বাংলাদেশের মানুষ বেশি। আমি মনে করি বাংলাদেশের মানুষ আমার দেশের জন্য সবচাইতে বড় সম্পদ। আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হলো আমাদের মানুষ। ম্যান পাওয়ার।
ম্যান পাওয়ার আমাদের সবচেয়ে বড় অ্যাসেট ম্যান পাওয়ার। যদি আমরা মসজিদ করতে পারি, কেন আমরা মাঠ করতে পারবো না? জায়গা কিনতে পারি ইন্ডাস্ট্রি করার জন্য, জায়গা কিনতে পারি বিজনেস করার জন্য, জায়গা কিনতে পারি নিজের ফার্ম হাউস করার জন্য। কেন আমরা সবাই মিলে জায়গা কিনা মাঠ করতে পারি না? যে মাঠটার মধ্যে আপনার ছেলে, আমার ছেলে, সবার মেধা, সবার ওই প্রতিভাটা প্রকাশ হবে, এবং যেটার মধ্যে আপনি আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বাচ্চা নিয়ে সকালবেলা বিকালবেলা হাঁটতে পারবেন। একটু স্পেস দিন তাদেরকে। আমাদের অসুস্থতা বাংলাদেশে যত ধরনের প্রবলেম আজকে বাংলাদেশে আছে না কেন, সব প্রবলেমের মেইন প্রবলেম শুরু হয় আমাদের ওই পরিবার থেকে। আমাদের প্রপার ডিসিশন নিতে পারি না আমরা, আমরা প্রপার কমিউনিকেশন করতে পারি না পরিবারের মধ্যে। ওই গ্রাম থেকে আপনি যখন শুরু করবেন না, চেঞ্জটা আনতে হবে ওই 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 জায়গা থেকে। ওই বাচ্চাগুলো দেখবেন ডেভেলপ হবে ভালো একটা ম্যাচুরিটি, ডিসিপ্লিন নিয়ে, ভালো মেধা নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা। ওরা যেখানে যাবে ডেলিভারটা ওইরকম হবে। ভাই এই যে মাঠের কথাটা বলেন, এর সাথে জাস্ট আমি ছোট্ট একটা লাইন এড করতে চাই। এই মাঠের অভাবে কিন্তু ইয়াং জেনারেশন বা যুবকরা কিন্তু অনেকেই আপনার ড্রাগস, নেশা এই সাইডে কিন্তু বেশি ইনভলভ হয়ে যাচ্ছে। কেন হবে না? আমি বাবা, আমার ৩ জন সন্তান আছে। এখন আমি যদি কাজ করি, আমি একটা জিনিস বুঝি না, আমি বাংলাদেশের অনেককে বলি যে, বা বলি, আসলে আমরা অনেকে বোকার রাজত্বে আছি বাংলাদেশে যদি বলি। আপনি, আমি বা অনেকেই যারা বাংলাদেশের ভিতরে আছে। আমরা ভাবি যে আমরা টাকা পয়সা কামাবো, বিজনেস করব, আমরা ইন্ডাস্ট্রি করব। আল্টিমেটলি এগুলা কার জন্য? আমাকে উত্তর দেন তো। আপনি ফিউচারে আপনি বিয়ে করবেন, বাচ্চা-কাচ্চা হবে, বিজনেস করবেন। এই যে আর্নিংটা করতেছেন, এটা কার জন্য আপনি বলেন? নিজের ফ্যামিলির জন্য, নিজের জন্য। আপনি আফটার 50-60 চলে যাবেন। 60 র পরে এই যে আপনি লাইফের এত কষ্ট ত্যাগ কইরা আপনি এই অ্যাসেট গুলা করছেন, কার জন্য রেখে যাবেন? নিজের ফ্যামিলির জন্য, নিজের সন্তানদের জন্য। ওকে। তা আপনি কি মনে করছেন যে আপনার সন্তানের জন্য অ্যাসেটটা ভেরি ইম্পোর্টেন্ট, না সন্তানের সুস্থতা ভেরি ইম্পোর্টেন্ট? অবভিয়াসলি হেলথ, ওয়েল হেলথ। লাভ কি আপনি সন্তানকে কোটি, হাজার কোটি টাকা দিয়ে যাবেন, আপনার ছেলেটা ড্রাগস অ্যাডিক্টেড, আপনার ছেলেটা মেন্টালি ডিসেবল, আপনার ছেলেটা অলস, আপনার ছেলেটা অভদ্র। এরপরে যা জেনারেশন আসবে না কেন, ওর কারণে প্রত্যেকটা জেনারেশন ভুক্তভোগী হবে। সেম ট্র্যাকে চলবে। সেম ট্রেকে চলবে। সো আমি মনে করি না আপনি কোটি টাকার চিন্তা না করে আপনি অল্প টাকার চিন্তা করুন। বাট আপনার ছেলেটাকে একজন সৎ মানুষ, পরিশ্রমী মানুষ, এবং সমাজের সাথে সম্মান দিয়ে সবার সাথে কেমনে চলতে পারে, এবং ফিজিক্যালি ফিটনেস সে যেন সবসময় সুস্থ থাকে। কোনটা চান আপনি? অবশ্যই সেকেন্ড। দিস ইজ দ্য ডিফারেন্ট ব্রাজিল আর বাংলাদেশের মধ্যে। আপনি আমাকে একটু আগে যে কোয়েশ্চেনটা বলছিলেন না, জি। আমি পুরোপুরি এই স্টুডেন্ট। ব্রাজিলে মানুষ কাজ করে। কাজ করার পর উইকেন্ডে বাচ্চা-কাচ্চা পরিবার নিয়ে বের হয়। তারা টাকার পিছনে দৌড়ে না। তারা কাজের পিছনে দৌড়ে। তাদের সবার আগে হলো সুস্থতা। আমি সুস্থ আছি, আমার সব আছে। এবং তারা ছেলে-মেয়েদেরকে ওই ডিসিপ্লিনটা দিয়ে যায়, যেটা দিয়ে সে সারা জীবন চলতে পারবে। যেকোনো জায়গায় কাজ করে খেতে পারবে, সৎভাবে সম্মান নিয়ে চলতে পারবে। আর আমাদের বাংলাদেশের মানুষ বোকার রাজত্বে ঠিক উল্টাটা করি আমরা। আজকে বাংলাদেশে গড়ায় কত? লাস্ট আমি যতটুকু দেখলাম ৫৫ সম্ভবত। ৫৫। আসলে খুব কম, বা আমাদের এশিয়ার রিজনে বাংলাদেশ, ইন্ডিয়া এই প্যানেল ছাড়া কোথাও আপনি 75-80 র নিচে করে পাবেন না। ব্রাজিলে কেমন ভাই? বাংলাদেশে যে গড় আয়ুর মানুষ 50, আমি ব্রাজিলে এমনও মানুষ আছে যার বয়স 58-60, অনেস্টলি তার সাথে আমি ফুটবল খেলে পারি না। ফিল্ডের মধ্যে আমি তার সাথে ফুটবল খেলে পারি না। আমার এজ 36। তার ফিটনেস এত ভালো। ওয়াও! ওয়াও! মানে জাস্ট ওয়াও! তার ফিজিক্যাল ফিটনেস, আর তার চেয়ে বড় কথা, আমাদের বাংলাদেশে কিন্তু দেখবেন যে নেগেটিভ ভাইবস। আপনি ঘুম থেকে উঠে দেখবেন সমস্যা ছাড়া কিচ্ছু নাই। কোনো কিচ্ছুই পাবেন না যে আমি বাংলাদেশে ১০০ জনের সাথে যদি দেখা করি, একজনের কাছ থেকে রিয়ালি পাই গুড মর্নিং। বাইরে প্রত্যেকটা মানুষ সেটাই শিখে, ঘুম থেকে উঠে যাকে পাবে গুড মর্নিং, গুড মর্নিং। মানে এই যে একটা পজিটিভ ভাইব, এটা আমাদের বাংলাদেশে অনেক অভাব। আমরা সবকিছুই বাংলাদেশে শুধু নেগেটিভলি চিন্তা করি। সেটা দেশ হোক, কালচার হোক, মানুষ হোক, পলিটিক্স হোক, স্পোর্টস হোক। নেগেটিভ জায়গা থেকে যেদিন আমরা সরে আসতে পারবো, বাংলাদেশের মানুষ, জেনারেল পিপল যখন চিন্তা করবে, আরে লাইফ তো একটাই, হাসি দিয়ে কথা বলা, হাসি দিয়ে মানুষকে রিসিভ করা। বাংলাদেশে দেখবেন আপনি, আমি প্রায় সময় বলি যে পারিবারিকভাবে দেখবেন যে বাংলাদেশে হাজারো ওয়াইফ গৃহিণী আছে, তার হাজবেন্ডের সাথে বসে 10 মিনিট কথা বলতে পারে না। নাই, ওই সিচুয়েশন হয় না, নাই। কেন হয় না আমাকে বলেন?
অনেক রিজন আছে, অনেক রিজন তার মেন রিজন কি জানেন? আমার বাবা আমার মার সাথে সেটা করে নাই। আমার দাদা আমার দাদুর সাথে করে নাই। পারিবারিক শিক্ষা। আমি ঠিক ওইভাবে পায়ে আসছি। আমি দেখতেছি আমার বাবা এটা করতেছে, আর ওই শিক্ষাটা আমার উপর আসতেছে। ব্লাড আমার পরিবেশন। ভাই করতেছে ভাবির সাথে, ওইটা আমার সাথে আসতেছে। বাংলাদেশে মোস্ট অফ ফ্যামিলিতে ভাইয়ের সাথে সমস্যা। ভাই কাজিনের সাথে সমস্যা। 100%। চাচার সাথে সমস্যা। এই সমস্যাগুলো তৈরি হয়েছে কোথায় থেকে? এর দোষ আপনি কারে দিবেন? আমার পূর্বপুরুষ, পূর্বপুরুষ। আপনার বাবাকে দিবেন, আপনার চাচাকে দিবেন। আমার দাদা। আমি আপনার মাধ্যমে এই মেসেজটা দিতে চাই যে রিকোয়েস্ট থাকবো বাংলাদেশে আমার সকল আজকে যারা আমার এই মেসেজটা দেখতেছেন যে আপনার বাবা, আপনার চাচা, আপনার চাচাতো ভাই বা আপনার ভাই যারাই আছেন না কেন, ইগো যে জিনিসটা আমাদের বাংলাদেশিদের মধ্যে, আমি গতকালকে বাস্তব প্রমাণ দিই। আমি ছিলাম বনানীতে, আমি একটা রিক্সা দিয়ে যেতেছিলাম, আরেকটা রিক্সা দিয়ে এক মোটরসাইকেল আসলো, আইসা কি কারণে মোটরসাইকেল আগে ঢুকবে না রিক্সা আগে ঢুকবে, দুইজন লাগছে। লাগার পর মোটরসাইকেল থেকে ছেলেটা আইসা ঠাস করে একটা থাপ্পড় মেরে দিছে রিক্সা ড্রাইভারে। এখন আমি বলি আপনাদেরকে, যারা বাংলাদেশে এলিট শিক্ষিত আপনারা আছেন, আমরা বই পড়ছি, পড়াশোনা করছি, পড়াশোনা করার পর একটা টাইটেল পাইছি, ইউনিভার্সিটি কমপ্লিট করে যে আপনি শিক্ষিত। আপনি যদি শিক্ষিত হয়ে এই যে একজন রিক্সা ড্রাইভার, সে কিন্তু তার শিক্ষা মেধা ওই রকম কিছু না থাকার কারণে আজকে রিক্সা চালাইতেছে, বা বাংলাদেশে ওই রকম কাজ না থাকার কারণে সে রিক্সা চালাইতেছে। তার দ্বারা কিন্তু আপনি একটা ভুল অ্যাকসেপ্টই করতে পারেন। হুম। সে একটা আপনাকে গালি দিছে, আমাকে রিক্সা ড্রাইভার গালি দেয় প্রায় সময়, কোনো কিছুতে হইলে রিক্সা ড্রাইভার নর্মাল দিতেই পারে। তার মধ্যে ওই কালচারটা আছে। আমি তখন চিন্তা করি, আমি রবিন, আল্লাহ আমাকে মেধা দিছে বা আমার আমার সুস্থতা দিছে, আমি তার সাথে যাবো কেন? তাকে আজকে গাইড করার কেউ নাই, আমাকে গাইড করার অনেকে আছে। আমি অনেক জায়গায় ঘুরে আমি শিখছি, আজকে সে যাদের সাথে ছিল ওইটাই শিখছে, আমি কেন সেটা মেনে নিব না? এই ইগো যে জিনিসটা আমাকে বাংলাদেশে, আমি বলবো যে প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষের মধ্যে যখন আমরা ইগোটা থেকে বের হয়ে আসতে পারবো যে আমাকেই ডমিনেট করতে হবে, আমাকেই লিডার হতে হবে, আমাকেই পরিবারের সবচেয়ে বেস্ট জিনিসটা করতে হবে, আমাকেই শো আপ করতে হবে, এই জায়গাটা আমাদের বাংলাদেশে খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। আপনাকে হাজারো লক্ষ কোটি সাধারণ মানুষের মতো একজন সাধারণ মানুষ ভাবতে হবে। আপনি ফেমাস, আপনি রিচ, আপনি পলিটিশিয়ান, আপনি ডক্টর, আপনি টিচার, ডাজেন্ট ম্যাটার। সবার ঊর্ধ্বে আপনি মানুষ। এই মানুষের মনুষ্যত্বটা দিয়ে আপনি আমাদের বাংলাদেশের মানুষকে ট্রিট করবেন, দেখবেন ওই দিন পর থেকে দেখবেন আপনি রিক্সা ড্রাইভারের সাথে আপনার ভালো সম্পর্ক। ভাই, নেক্সট প্রশ্ন হচ্ছে ব্রাজিলে কৃষি এবং ব্যবসা করার যে এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাচ্ছি। এক্সপেরিয়েন্সটা শুরু হইছে যখন ছোটবেলা গ্রামের মধ্যে আব্বার সাথে আলু লাগানি শিখছি, ধান লাগানি শিখছি, টমেটো লাগানি শিখছি। মানে আমার বাবা কৃষক ছিল। এই কৃষকের রক্ত আমার শরীরে। আর আমি যখন ব্রাজিল গেছি, লেটিনে গেছি, তখন আমি দেখি একটা জিনিস আমি সবসময় মানুষকে ফলো করি। যেটা আমার সবচেয়ে একটা বলি যে আমার ভালো লাগা যে আমি একজনকে ফলো করে তার কাছ থেকে ভালো গুণ টানি। আর আমার মধ্যে যেটা খারাপ গুণ আছে এটা আমি ছাড়ি। রিমুভ করার হ্যাঁ, চেষ্টা। রিমুভ করি এটা অলওয়েজ এবং এভরিডে এই এক্সপেরিয়েন্সটা আমি নেই। সেটা পৃথিবীর বিভিন্ন দেশের কালচার থেকে হোক, মানুষ থেকে হোক। কারণ মানুষ মাত্রই শিখতে হবে। সো আমি অলওয়েজ শিখি। যখন আমি লেটিনে গেলাম আমি দেখলাম যে কারা সবচেয়ে পোরস কমিউনিটি। পোরস কমিউনিটি বলে সম্মান, ইজ্জত, ইকোনমি খুব ভালো জায়গায় থাকে, ভালো কিছু করে। তখন গিয়ে দেখছি তারা কোনো কাপড়ের বিজনেসম্যান না, বা তারা কোনো ইলেকট্রনিক্স বিজনেসম্যান না, বা তারা কোনো প্রফেশনাল না। মোস্ট অফ দেম হলো গিয়ে এগ্রো কালচার, যারা এগ্রো কমিউনিটি বা এগ্রিকালচার এই সেক্টরে যারা আছে তারাই সবচেয়ে রিচেস্ট। কৃষকরা ব্রাজিলের সবচেয়ে ধনী মানুষ। পুরো লেটিনের মধ্যে সবচেয়ে ধনী হলো কৃষক। পোর্স লাইফ তাদের, এবং সবচেয়ে পড়াশোনার সবচেয়ে ভ্যালুয়েবল সাবজেক্ট হলো গিয়ে কৃষি সাবজেক্ট। এই জিনিসটা বাংলাদেশের সবচেয়ে বেশি অবহেলা করা হয় যে একটা ছেলে অনার্স মাস্টার কমপ্লিট করে কেন সে কৃষি কাজ করবে, কেন সে গরুর ফার্ম দিবে। এই জিনিসটা বাংলাদেশে আরো বেশি অবহেলিত। আসলে যদি বলি আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম জিনিস পুরো উল্টা, পুরো উল্টা। আজকে এই যে দেখেন, কৃষিকাজটা তো আসলে কি বলবো যে আমরা আজকে এই যে কাপড় আর খাবার ৩ বেলা খাইতে হইব, হুম। এটা তো শিওর। মেশিন একটা আছে, তো তেল দিতে হইব, নাইলে তো আর চলবো না। 100%। এই যে কথা বলতেছি একটু পরে তোমার খিদা লাগবে, আবার খাইতে হবে। আবার খাইতে হবে। এটা একটা প্রসেস।
সো এটা পৃথিবী কোনোদিন বন্ধ হবে না, যে কোনো সেক্টর বন্ধ হয়ে যেতে পারে, খাবার কমোডিটি বন্ধ হবে না। সো এই সেক্টরে যদি বলে বাংলাদেশে পড়াশোনা কইরা কোনো লাভ নাই বা কারণ ওই ছেলেগুলাকে আমরা ইউজ করতে পারি না বাংলাদেশে, বা আমরা ওই প্ল্যাটফর্ম দিতে পারি না, বিকজ অনেকগুলা রিজন আছে। আমার বাংলাদেশের দেশ অনেক ছোট, মানুষ অনেক বেশি। আর বাংলাদেশে কৃষিতে ডেভেলপমেন্ট করবে ওই টেকনোলজি নাই, ওই টেকনোলজি প্রপার ইউজও করতে পারি না, কারণ আমাদের প্রচুর ম্যান পাওয়ার। বাংলাদেশে দেখা যায় যে বাংলাদেশে যদি মনে করেন 20 খানির জমি থাকে, লোকজন লাগবে 20 খানি জমি চালাইতে 8-10 জন 15 জন লোক লাগবে। আমার নিজের 5,000 বিঘা জমি আছে লেটিনে, আমার কর্মচারী 4 জন, 5,000 বিঘা 4 জন মানুষ, গুড এনাফ, কাজ হয়ে যায়। একেবারে টিপটপ। কারণ সব কাজ মেশিনে, আমি সয়েল রেডি করি মেশিনে, সার ফলাই মেশিনে, তারপরে বীজ দেই মেশিনে, বিষ দেই মেশিনে, কাটিং করি মেশিনে, ট্রাক্টরে সব পুশ করে, তারপরে আমি এগুলা শিফট করি আমি সো আমার তো আলটিমেটলি দরকার নাই, একই পার্সন 4টা কাজ করতে পারতেছে। সো লেটিনে এমনও আছে যে হাজার হাজার হেক্টর জমির গিয়ে দেখা যায় পুরো ফ্যামিলির মধ্যে ওদের কাজ করে 20 জন, 25 জন, 30 জন। বাট মনে করে যে 20,000, 30,000, 50,000 হেক্টর মনে করে যে জমি তারা বিভিন্ন ভাবে তারা করতেছে। সো কৃষিকাজটার ডিমান্ডই অন্যরকম। তখন যখন আমি লেটিনে যখন এটা বুঝতে পারছি, তখন আমার একটা অ্যাম্বিশন আমি ক্রিয়েট করে নিয়েছি। মানুষের গোল ক্রিয়েট করে না, আমি যাই করি না কেন, আমি একটা কৃষক বা কৃষি কমিউনিটির সাথে ইনভলভ হব। আমার ছোট্ট একটা ল্যান্ড থাকবে, ফার্ম থাকবে। ওই জায়গা থেকে আমার কৃষিকাজের সাথে আমার ইনভলভ। রবিন ভাই, যেহেতু এগ্রিকালচারের সাথে আমরা প্রশ্ন বা কথা বলতেছি, এটার সাথে খুবই সম্পর্কিত একটা বিষয় হচ্ছে গরুর মাংসের যে ব্যাপারটা। রিসেন্ট আমরা বাংলাদেশ কিছু গণমাধ্যমে দেখলাম যে ব্রাজিল থেকে এক্সপোর্ট করে বাংলাদেশে গরুর মাংস আনবে এবং খুব লো প্রাইসে। এই ব্যাপারটা নিয়ে আপনার অভিমত কি? সর্বপ্রথম আমি এই ব্যাপারটা নিয়ে আমার আমার পার্সোনাল ফেসবুকে, যেটা আমার পার্সোনাল প্রোফাইলে, আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম, সেখানে একটা ভিডিও সেখানে একটা ভিডিও দিছিলাম। আসলে আমার ভাইরাল হওয়া বা ভাইরাল কোনো টপিকস নিয়ে কথা বলার কোনোদিন কোনো ইচ্ছা নাই, কিন্তু আমার কাছে বিষয়টা খুব খারাপ লাগছে যে একটা এম্বাসির স্টেটমেন্টকে বাংলাদেশের কোনো একটা সংবাদ মাধ্যম বা যারা আছে এটাকে মিসইউজ করে এমন একটা নাম্বার দিছে, এই নাম্বারে বাংলাদেশ ব্রাজিল থেকে বাংলাদেশে মাংস এক্সপোর্ট করা যাবে। আমি থাকি ব্রাজিলে বা প্যারাগুয়েতে, ওই জায়গায় আমার বিজনেস আছে, এগ্রো বিজনেস। সো আমি জানি এক্স্যাক্টলি। এখন যদি কেউ যদি বলে ভেরি সিম্পল যে বাংলাদেশ থেকে টি শার্ট 10 টাকায় আপনি পাবেন ব্রাজিলে, একদম নতুন টি শার্ট, একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক, সে চিন্তা করবে এই টি শার্টটা কত জিএসএম এর, এটার আমার এক তৈরি করতে কত টাকা কস্টিং হচ্ছে, কত টাকা এনার্জি কস্ট হচ্ছে, প্যাকেজিং কত। আরে আমার সব মিলে দেখি তো আমার 90 টাকার নিচে তো আমার কস্টিংও পড়ে না। তাহলে যদি বলে যে 10 টাকায় বাংলাদেশ থেকে এই জিএসএম এর এই কোয়ালিটি আপনি টি শার্ট পাবেন, তাহলে মেসেজটা কি মিথ্যা না? ইম্পসিবল। ইম্পসিবল। তখন আমার কাছে এটা লাগছে। আমাকে কিছু মানুষ হয়তো ভাবে যে আমি সাংবাদিকদের এগেইনস্টে কথা বলি, সংবাদ মাধ্যমের বা অসম্মান অসম্মান ব্যাপারটা। করি। পৃথিবীতে সংবাদ মাধ্যম বর্তমানে যদি বলি, পৃথিবীতে 4টা সুপ্রিম পাওয়ারের একটা পাওয়ার হয়ে গেছে সংবাদ মাধ্যম। কারণ আমরা এমনভাবে রেড সোশিয়ালে কানেক্টেড উইথ মিডিয়া মিডিয়া পাওয়ার। উইথ অল রেসপেক্ট, বাংলাদেশের যত জার্নালিস্ট আছে যারা প্রফেশনাল, সৎ, এবং আপনি আপনার প্রফেশন নিয়ে কাজ করতেছেন, তাদেরকে আমি স্যালুট জানাই। বাট যারা এই ফেক ইনফরমেশন নিয়ে, ফেক ডাটা নিয়ে মানুষকে টিআরপি বাড়ান বা মানুষের একটা হাইপ ক্রিয়েট করেন, এটা আসলে আলটিমেটলি দিন শেষে আমার দেশ ক্ষতিগ্রস্ত হইতেছে। ভাই, এই জিনিসটা নিয়ে তো বিগত অনেক বছর ধরে কথাবার্তা চলতেছে। এটা এটা দেখেন, আমি আপনাকে ছোট্ট একটা এক্সপ্লেইন দিতে বুঝতে পারবেন যে বাংলাদেশের ল্যান্ড কস্ট কত। বাংলাদেশে যে কোনো জায়গার মধ্যে 1 বিঘা জমি মনে হয় না 10 লাখ টাকার নিচে আপনি কোথাও পাবেন। ব্রাজিল, আর্জেন্টিনা বা প্যারাগুয়ে, ওই প্যানেলে গরুর জন্য যে জায়গাগুলো ইউজ করা হয়, কারণ গরুর জন্য যে জায়গাগুলো ফার্টাইল না, মানে ল্যান্ডগুলা সমতল না, পাহাড়ের সাইডে ল্যান্ড, ওই ল্যান্ডগুলা দিয়ে আমরা সয়াবিন, ভুট্টা এগুলো করতে পারবো না। এই ল্যান্ডগুলার ভ্যালু অনেক সস্তা। আপনি মোটামুটি বিভিন্ন রেজিয়ন যদি চিন্তা করেন, বাংলা টাকা 20,000 টাকা, 25,000 টাকা, 15,000 টাকা কানি জমি পাবেন। দ্যাট মিনস ল্যান্ড কস্ট সস্তা। ভুট্টা বাংলাদেশে যদি আপনি সবচেয়ে বেস্ট টাইমে সবচেয়ে সস্তা ভুট্টা পান, তাও 22 টাকা, 25 টাকা, 30 টাকা, 28 টাকার কেজি আপনি পাবেন না। আমাদের ওই জায়গার মধ্যে প্রত্যেক বছর একটা সিজন আছে, ভুট্টার সিজন, 12 টাকা, 13 টাকা, 11 টাকা। দ্যাট মিনস আমার ল্যান্ড কস্ট সস্তা, আমার
প্রসেসিং ফুড যেটা গরুরে খাওয়াই, গরু নর্মালি গরু খাই কি আমরা যা খাই মানে অলমোস্ট ওই প্রসেসটা কিন্তু সিমিলার। অলমোস্ট সিমিলার, হয়তো আমাদের ডাইজেস্ট বা যে কোনো একটা কিছুর সো আপনি কস্টিং যদি কাউন্ট করেন গরুর মাংস বাইরের মধ্যে দেখা যায় যে তারা গরুর ফার্মিং করতেছে 70-80 বছর যাবত। বাংলাদেশে যতগুলা ফার্মার আছে ফার্মিং করে, আপনি কি জিজ্ঞাসা করেন তো ভাই কয়টা গরু আছে আপনার এখানে? ভাই 30টা। কোন কোন জাতের গরু আছে? ব্রাহ্মা আছে, এটা আছে, বলবে। আপনার কত কিছু খাবার দিলে কত কেজি ওজন বাড়ে লাস্ট 3 মাসে আপনি রিপোর্টটা দিতে পারবেন? ভাই আমরা তো এত কিছু চিন্তা করে ফার্মিং করি না, আমরা আনতেছি, খাওয়াইতেছি, বেচতেছি। দ্যাট মিনস কি জানেন, আগা মাথা দুইটাই ভুল। জাস্ট মিডল। ইমোশন, আমাদের ফার্মিং বিজনেসটা বাংলাদেশে ইমোশন। আমাকে দেখান 10 জন ফার্মিং বিজনেসম্যান বাংলাদেশে ফার্মিং করে বাংলাদেশে টপ আছে, তারাই আছে গেদেনগা যাদের সাইড বিজনেস, লাইক যারা কমোডিটি ইম্পোর্ট করতেছে কিছু খাবার বাঁচতেছে, যারা কমোডিটি বিজনেস করতেছে কিছু খাবার বাঁচতেছে, এই বাঁচা খাবারগুলা দিয়া সে গরুর বিজনেস করতেছে। বা যারা আছে বাংলাদেশে অনেকে যে এগ্রো ফার্মিং ফান্ড যেটা গভর্নমেন্ট থেকে নিচ্ছে ওইটার ইন্টারেস্ট কম, বিদায় তারা ফার্মিং করতেছে। দ্যাট মিনস আলটিমেটলি ফার্মিং করে বাংলাদেশে ভালো আছে, এটা মনে করেন যে আমি 10টা এক্সাম্পল আমি আজ পর্যন্ত পাই নাই। কারণ কোনোভাবেই সম্ভব না লেটিনের সাথে আপনি গরুর মাংসর প্রাইস বাংলাদেশের সাথে তুলনা করলে আপনি কোনো দিন আকাশ আর পাতা। আমার মতে যদি আমার ওপিনিয়ন চান তাহলে ভাই কি করা উচিত আপনি বলতে পারেন যে ভাই যদি এরকম, আমি বলবো যে বাংলাদেশে যত ফার্মিং আছে গরুর যা ফার্মিং আছে না বাংলাদেশে, এই সেক্টরটা বাংলাদেশে মানুষকে চেষ্টা করতে হবে কিভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজড করা যায়। যেমন আমি বলি যে আমরা বাইরে থেকে এখন খাবার আনি গরুর জন্য, বা বাংলাদেশে কমোডিটি থেকে যে খাবারগুলা ডাইজেস্ট গুলা বাসে ওইগুলো আমরা গরুর জন্য দেই। আলটিমেটলি আমরা বসি খাওয়াইতেছি, গরু কিন্তু বসির মধ্যে একদম মিনিমাম পরিমাণ প্রোটিন থাকে। আর আমার মাংসটা প্রডিউস হয় কত পরিমাণ প্রোটিন আমি গরুরে খাওয়াইতেছি, এটা থেকে আমার মাংস প্রডিউস হয়। দ্যাট মিনস আমি ডাইজেস্ট খাওয়াইতেছি গরুরে কিন্তু মাংস পাচ্ছি না, প্রোটিন পাচ্ছি না। যে কারণে আজকে সারা বাংলাদেশে সব অসুস্থতার মেইন কারণ হলো গিয়ে আমরা লেক অফ প্রোটিন। আমাদের বাংলাদেশে এই যে আপনি যান সবজি খান, এই খান ওই খান, সারাদিন আপনি ক্যালকুলেশন করে দেখেন কত পরিমাণ প্রোটিন আপনার শরীরে আসতেছে। আর ভালো প্রোটিন যদি পান, খাবারগুলোর কস্ট ভেরি হাই, সাধারণ মানুষ এটা পায় না। আমরা তো ডাইল ভাত এগুলা শুধু একটা জাবার একটা আছে, জাবার মানে পেট, শুধু কোনো রকম ভরার জন্য খাই, জাস্ট পেট বললেই পেট বললে হয়। কিন্তু আমাদের যে ভালো একটা প্রোটিন খেলে আমাদের মানসিক মনে করেন যে উন্নতি হয়, শারীরিক উন্নতি হয়, ফিটনেস উন্নতি হয়, মানে চেহারার উন্নতি হয়, মানে আপনার প্রত্যেকটা জায়গার মধ্যে আপনি চেঞ্জ আসবে, ফিটনেস থাকে ভালো। সবকিছু ভালো ফিটনেস থাকলে আপনার কাছ থেকে ভালো ডেলিভারি আসবে। এই মানে লেক অফ প্রোটিনস এর কারণে আমাদের বাংলাদেশে আজকে অনেক মানুষ ভুক্তভোগী করতেছে। আমাদের বাংলাদেশে উচিত ফার্মিং সেক্টরটা টোটালি, আমি আমার ওপিনিয়ন বলতেছি, আপনার ইনভেস্টিগেশন করে দেখেন যে লেটিন থেকে আমাদের বাল্ক বরে 5,000-10,000 গরু নিয়ে আসা ডিরেক্টলি। কারণ তখন আমি কম দামে সস্তায় একদম লাইভ গরু পাবো। আইনা চিটাগাং পোর্টে দিয়া বাংলাদেশে যারা এই সেক্টরে কাজ করবে তাদেরকে গরু দিয়ে দেন, তারা সস্তায় পাইতেছে, পায়া তারা এবার মাংসর বিজনেস করুক। যেভাবেই আমার দেশের মানুষ, একটা দেশের মানুষ তারাও সস্তায় মাংস পাইতেছে। আমার দেশে যেটা সম্ভব না সেটা কেন আমি চেষ্টা করবো? মানে ইউজ অফ প্রসেস কোনোভাবেই সম্ভব না। আপনি যদি আপনি ম্যাথমেটিক্যালি বলেন না কেন, বললাম তো ল্যান্ড কস্ট বলেন, তারপরে মানুষের লেবার কস্ট বলেন, এনার্জি কস্ট বলেন, সব মিলায়া কোনোভাবে ভাই পুষায় না। যে কারণে ইন্ডিয়া থেকে দেখবেন যে ইচ্ছা মতে সব গরু আসতেছে, বর্ডার দিয়ে গরু আসে। ওই ইয়া কাইটটা আর কি বুঝেন না, এই কি বলে বর্ডার কাইটটা গরু ঢুকতেছে। লিগেল বিজনেস, ইলিগেল বিজনেস আপনি কবে করবেন, কতদিন করবেন? বন্ধ করে দিল তো শেষ। ব্রাজিলের গভর্নমেন্ট এম্বাসি আজকে 10টা বছর যাবত চেষ্টা করতেছে, কিন্তু বাংলাদেশে কিছু কমিউনিটি এটাকে স্টপ রাখতেছে তাদের নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। সিন্ডিকেট। সিন্ডিকেট তাদের তাদের স্বার্থ। কিন্তু আজকে যদি সরকার যদি আমার দেশের স্বার্থ ভাবতো, আরে আমার দেশ লেক অফ প্রোটিনে ভুগতেছে, প্রোটিনের কমতির জন্য সারা দেশে বাচ্চা অসুস্থ হইতেছে, একটা স্পোর্টসম্যান ভালো করে ডেভেলপ হতে পারতেছে না, একজন গর্ভবতী মা সে প্রপার ভাবে বাচ্চাটা প্রোটিনের অভাবে প্রসব করতে পারতেছে না। মানে কত ধরনের গ্যাপ এই প্রোটিন। আমরা বাংলাদেশে প্রোটিনের সবচেয়ে বড় সোর্সিং দেখে আমরা কাজ করি, কাকে বলবো? রহিন ভাই, এবার যাবো একটু ফুটবলের দিকে। বাংলাদেশি ফুটবলারদের মধ্যে আপনি কি মনে করেন যে কোন জিনিসগুলো বেশি ঘাটতি, টেকনিক্যাল, ফিটনেস না মানসিক? বাংলাদেশের ফুটবলের জন্য সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হলো কি ডিসিপ্লিন, ধৈর্য, শারীরিক ফিটনেস। এই যে আমি আপনাকে এক্সাম্পল দিছি যে আমার বাবার ধৈর্য নাই, আমার চাচার ধৈর্য নাই, আমার ভাইয়ের ধৈর্য নাই। একটা ফুটবল স্পোর্টসম্যানের কেরিয়ার আমার জানা মতো দেখা পৃথিবীতে যদি কোনো সবচেয়ে সবচেয়ে কঠিন কোনো কেরিয়ার থেকে থাকে, এটা হলো গিয়ে একটা স্পোর্টসম্যানের কেরিয়ার। সে রাত্রে প্রপার টাইমে ঘুমান লাগে,
সে এক বাটি খাবার খাবে সেটা একটু চিন্তা করে খাওয়া লাগে। ফ্রেন্ডের সাথে আড্ডা মারবে, কালকে প্র্যাকটিস আছে, পরের সপ্তাহ ম্যাচ আছে, পরের সপ্তাহ ওয়ার্ল্ড ট্যুর আছে। আমার স্পোর্টসম্যানের অ্যাসেট কি? তার শরীর। তা আজকে বাংলাদেশে দেখেন যে একটা স্পোর্টসম্যান ডেভেলপ করার জন্য যে পরিমাণ তার ভালো প্রপার ফুড দরকার বাংলাদেশে, সেই পরিমাণ ফুড নাই। মানে ঘুরে ফিরে সেই এগ্রিকালচার এবং প্রোটিনের কথা 100% আমি ওই জায়গাতে আসবো যে একটা বাংলাদেশে যারা ফুটবল প্র্যাকটিস করে খাবারের পরে কি দেয়? একটা রুটি দেই বা একটা কলা দেই। বাংলাদেশে একটা কথা, ক্যালসিয়াম মানেই কলা, ক্যালসিয়াম মানেই কলা। তো ভাই হাজারো সোর্সিং এ ক্যালসিয়ামের সোর্সিং আছে। শুধু কলা না। এই রুটি, কলা এগুলা আসলে মনে করেন যে এক্সট্রা কোনো কিছু, ইম্পর্টেন্ট কোনো কিছু না। আর ইম্পর্টেন্ট কোনো কিছু বাংলাদেশে দিতে পারবে না। না কোনো একাডেমি দিতে পারবে, না কোনো বাবা তার ছেলেকে দিতে পারবে। কারণ এগুলা ভেরি কস্টলি, ভেরি কস্টলি। একটা স্পোর্টসম্যানের সকালবেলা ফার্স্ট ক্লাস খাবার দরকার, দুপুরবেলা খাবার দরকার, রাত্রে খাবার দরকার। আমরা কি খাই? পোলাপান ফুটবল খেলতে যাই, ভাত, মাংস তো খাই না। যারা গরিব পোলাপান এগুলো তো মাংস তো চিন্তা করতে পারে না। ভাত, আলু ভর্তা, মাছ এগুলা দিই। আলটিমেটলি কি প্রোটিন পাইতেছে আর শরীরে কি এনার্জি যাইতেছে, সে গিয়ে যে ভালো একটা কিক করবে। যে মাঠে দিবে প্রোভাইড করে। যেই কারণে দেখবেন যে ঠিক সেম ফিগার বাংলাদেশের ক্রিকেটার আর বাইরের ক্রিকেটার, সিক্স মারে বাংলাদেশের ক্রিকেটার, লাইনের কাছে গিয়ে ক্যাচ ওঠে, সেটা কিন্তু তার সমস্যা না। সে ভালো শট খেলছে, স্মার্ট শট খেলছে, টাইমিং ঠিক আছে, কিন্তু বাউন্ডারি পাস হয় না। বাউন্ডারি পাস হয় না, ওই শরীরের যে ফিটনেসের জায়গায় তেমন ধরা হয়ে যায়। ফুটবলের জন্য বললাম তো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি ডিসিপ্লিন, ধৈর্য আর শারীরিক ফিটনেস। রহিম ভাই, আপনার চোখে 2030 সালে বাংলাদেশ ফুটবল কোন জায়গা বা কোন প্লেস পর্যন্ত যেতে পারে বলে আপনি মনে করেন? যে অবস্থায় বর্তমানে আছি, অনেকে ভাবতে পারে আমরা উন্নতির দিকে যাচ্ছি। আসলে আমরা কোন রকম কথা পেটে বাতে আছি ফুটবল নিয়ে বাংলাদেশ। আমরা বেসিকটা হারায় আমরা সোয়াপে চলে যেতেছি। আমাদের একটা মিনিমাম একেবারে নিম্নতম 10 ইয়ার্স একটা প্ল্যান লাগবে। যে ফুটবলে কিছু চেঞ্জ নিয়ে আসতে চাই আমরা, মিনিমাম 10 ইয়ার্স প্ল্যান লাগবে। আর 10 ইয়ার্সের প্ল্যানের জন্য আমাদের প্রপার জানেওয়ালা, যে জানে ফুটবল সম্পর্কে ম্যান পাওয়ার লাগবে। বাংলাদেশ থেকে প্রপার স্পোর্টস প্লেয়ার হান্টিং লাগবে ভালো করে, এবং তার সাথে এই যে কথায় চলে আসবে শারীরিক ফিটনেস এবং ফুড সাপোর্ট। বাংলাদেশের দরকার গভর্নমেন্ট যে স্পোর্টসম্যানদের জন্য জিরো ট্যাক্সে বিদেশ থেকে যেন তারা যা দরকার সেটা তারা নিয়ে আসতে পারে। আমি যদি একটা জেনারেশনকে চেঞ্জ করতে চাই, আমার কিছু একটা সুবিধা দিতে হবে। এটা 2030 সাল, আমরা অলরেডি 2025 সালে আছি। ফুটবলটা একটা প্রসেস, এটা দিনে রাতে কোনো কিছু হয় না। যদি আমরা একটা প্ল্যান করি 10 বছরের, তাহলে আমরা বলতে আমার স্বপ্ন বলে, আমার তো স্বপ্ন তো বাংলাদেশকে ফুটবলে ওয়ার্ল্ড কাপে দেখা। 100% সব প্রতিটা বাঙালির স্বপ্ন। স্বপ্ন ছোট দেখবো কেন? ওয়ার্ল্ড কাপে দেখতে চাই আমার বাংলাদেশের ফুটবল। আমি চাই যে আমার বাংলাদেশি ফুটবল আপনার রিয়াল মাদ্রিদে খেলুক, বার্সেলোনায় খেলুক, ম্যানচেস্টারে খেলুক, ওয়ার্ল্ডের সবগুলো। কেন? আমাদের ক্যাপাসিটি 200 মিলিয়ন, অলমোস্ট 180-190 মিলিয়ন পিপল থেকে যদি আমরা প্লেয়ার বের না করতে পারি আমরা, তাহলে আমার দরকার হয় ফুটবল ব্যান করে দেওয়া উচিত বাংলাদেশে। যেহেতু আমরা একটা জিনিস নিয়ে পারতেছি না, এটার পিছনে এত আমরা সস্তা ইমোশন দিয়ে আমার দেশ চলবে না। সস্তা ইমোশন দিয়ে ফুটবল চলবে না। ফুটবল যদি চিন্তা করতে হয় 100% প্রফেশনালি চিন্তা করতে হবে যে আমরা এখানে আছি, 10 বছর পর আমরা কোথায় যাব। গোল থাকতে হবে আমাদের যে আজকে আছি আমি এই জায়গার মধ্যে। পৃথিবীতে প্যারাগুয়ের এক্সাম্পল দিই, প্যারাগুয়েতে মাত্র 8 মিলিয়ন মানুষ। এত কম? 80 লক্ষ মানুষের মধ্যে এই ল্যাটিন আমেরিকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ফুটবলের জন্য প্যারাগুয়ে। কথাই চলে আসবে কেন ভাই? এই যে খাবার দাবার, ডিসিপ্লিন, রুলস রেগুলেশন। 2030 মধ্যে বাংলাদেশ যে অবস্থায় ফুটবল খেলতেছে এখন, আমি ব্যক্তিগত মনে করেন যে ম্যাক্সিমাম এশিয়াতে একটা ভালো কিছু করতে পারবো। আর আপনি যে একজন ভালো ফুটবল প্লেয়ার, এটা একটা ভালো দলের সাথে খেলা প্রুভ করে দেখান যে You have to কত ভাগ। আপনি ভালো কার সাথে? এই বাংলাদেশের লোকাল প্লেয়ারের সাথে। বড় জোর নেপাল, বড় জোর ভুটান বা বড় জোর ইন্ডিয়া। আপনি ইন্ডিয়ার নিয়ে হাইপ ক্রিয়েট করেন। আর ইন্ডিয়ার নিজেরই তো পায়ের নিচে মারি নাই ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ ফুটবল। ওর থেকে আমি জিততে আমি হাইপ ক্রিয়েট করবো। ভালো একটা দেশে হারা হাইপ ক্রিয়েট করেন না। তাইলে মনে করবো বাংলাদেশের ফুটবল ডেভেলপ হয়েছে। মেন্টালিটি চেঞ্জ করতে হবে। মেন্টালিটি আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে ইন্টারন্যাশনালি ফুটবল নিয়ে। রহিম ভাই, বাংলাদেশে যদি একটা স্পোর্টস একাডেমি করার সুযোগ আপনার কাছে আসে, সেই ক্ষেত্রে সর্বপ্রথম কোন দিকটা বা কোন সাইডে সবচেয়ে বেশি আপনি
নজর বা জোর দিবেন? আমি বাংলাদেশে স্পোর্টস একাডেমির যদি অপরচুনিটি থাকে, আমি স্পোর্টস একাডেমি বাংলাদেশে করব না। আমি বেটার বাংলাদেশ থেকে ইয়াং, অবশ্যই সরকারের সহযোগিতায় ১০, ১১, ১২ ম্যাক্সিমাম এই এজের মিনিমাম ১০০ ছেলে আমি বাংলাদেশ থেকে নেব। আমি নিয়ে পৃথিবীর যেই দেশে ভালো ফুড ফ্যাসিলিটি পাবো, কম্পিটিটিভ পার্টনার পাবো, আমি ওদেরকে ৫-৭ বছর ডেভেলপ করব। ইনভেস্টমেন্ট করবেন। ইনভেস্ট করব তাদের পিছনে আমি। এক্সাম্পল আমি বাংলাদেশে একাডেমি করব। একাডেমি করে আমি বাংলাদেশে লাভ কি? যদি একাডেমি চালানোর মতো ওই মেধাবী লোকই না থাকে। আমাকে কিছুদিন আগে একটা স্কুলের মধ্যে ইনভাইট করছিল। গেস্ট হিসেবে গেলাম। তারা একটা অ্যানুয়াল প্রোগ্রাম ছিল। তখন আমি দেখলাম যে অনেক ধরনের সমস্যা হইতেছে। তখন আমি শব্দটা বলতেও মনে করেন যে লজ্জা লাগে যে আমাদের উচিত স্কুলের বাচ্চাকে ট্রিট না করে আগে স্কুলের টিচারকে ট্রিট করা। আমি যদি ভালো টিচারই না পাই, আমি কিভাবে একটা ভালো বাচ্চা ডেভেলপ করব? আমি নিজে যদি আগে না জানি, আমি কেমনে আরেকজনকে শিখাবো? সো বাংলাদেশে আমি একাডেমি করব। একাডেমি করে আজকে দেখেন আমি ধরেন যে আমি একাডেমি করলাম। ১-২০০ ছেলে নিয়ে আমি কাজ শুরু করলাম। ২০০ ছেলে, ২০০ পরিবার থেকে আসবে। একাডেমির প্রপার সাপোর্ট দিবে। পোলাপানগুলা তো সবসময় আমার সাথে থাকবে না একাডেমিতে। সে বাড়িতে গিয়ে এসে যা যতটুকু শিখছে, অতটুকু গিয়ে বলবে বাড়িতে। আরো প্র্যাকটিস। বাজে জিনিসগুলা ওর মাথার মধ্যে আসবে। তার বাবা অসুস্থ, টাকা লাগবে। তার মা অসুস্থ, কাজ করা লাগবে। তো আমি যে একটা একাডেমি করে তার পিছনে সময় দিতেছি, সেই ধৈর্যটা তার মধ্যে থাকবে না। তার মধ্যেও থাকলে তার বাবার মধ্যে থাকবে না, তার ভাইয়ের মধ্যে থাকবে না, তার পরিবারের মধ্যে থাকবে না। সো দ্যাট মিনস আল্টিমেটলি আমার তো দিন শেষে গিয়ে কিছু প্রডিউস করতে পারবো না। কিন্তু দেশের বাইরে নিলে আমি বিপরীত সেটা। আমি তাদেরকে একটা লং টাইমের জন্য নিয়ে যাব। মিনিমাম 5 ইয়ার্স এর প্রজেক্টে নিয়ে যাব। তাদেরকে আমি দেশের বাইরে নিয়ে যাব। প্রপার ডিসিপ্লিন, প্রপার ফুড এবং কম্পিটিটিভ ম্যাচ খেলতে পারবে তারা। দেন নিজেকে প্রুভ করতে পারবে যে তুমি কতটা ভালো। এবং আমি ডেফিনিটলি সিউর এখানে যদি বলি যে রেজাল্ট কি আসবে আর বাংলাদেশের রেজাল্ট কি আসবে, আমি বলতে পারবো বাংলাদেশ থেকে অনেক, 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 অনেক বেটার রেজাল্ট আমি বাইরে থেকে ডেলিভার করতে পারবো। আচ্ছা রহিম ভাই, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে মোবাইল গেম বা ই-স্পোর্টস, এটা তো বাইরের দেশে অনেক আগে জনপ্রিয় ছিল, বাট রিসেন্টলি বাংলাদেশে এটা খুব জনপ্রিয় হচ্ছে। হুম। তো এই জিনিসটা কি বাংলাদেশ আদার্স ই-স্পোর্টস এর জন্য প্রতিদ্বন্দ্বী, না অবশ্যই একটা গুড সাইন বলে আপনি মনে করেন? পৃথিবীতে টেকনোলজির যদি সবচাইতে একটা মিস ইউজ হয়, সেটা আমাদের দেশ। একটা মোবাইল কস্টলি। বাবা একটা মোবাইল কিনে দিয়ে ছেলেকে বা আমরা একটা মোবাইল ইউজ করি। এটার অনেক ভালো গুণ আছে। বাট আমরা বাংলাদেশে এটার যতগুলা খারাপ গুণ আছে, সবগুলো আমরা ইউজ করি। একদম প্রপার ওয়েতে করি। সকাল থেকে রাত পর্যন্ত একটা ছেলের মোবাইলে হাতে গিয়ে দেখবেন যে ছেলে, মেয়ে যার কথাই বলেন না, ১২ ঘন্টা, ১১ ঘন্টা, ১০ ঘন্টা সে মোবাইলে অ্যাক্টিভ। গিয়ে কি পাইবেন ১০ ঘন্টার মধ্যে ৬ ঘন্টা ফেসবুক। এখন আমি বলি, আপনি বাবা হিসাবে কি চান আপনার ছেলেটা ৫ ঘন্টা ৬ ঘন্টা ফেসবুক ইউজ করুক, না ৬ ঘন্টা সে গেমিং খেলুক? যখন ৬ ঘন্টা গেমিং খেলবে, আজকে তার মস্তিষ্কের ডেভেলপমেন্ট হচ্ছে। তার মানসিকভাবে সে এট লিস্ট অনেক কিছু শিখতেছে গেমিং এর মধ্যে। বোকা ছেলেরা গেমিং খেলতে পারে না। অনেকে যারা আমরা ভাবি যে গেমিং বাংলাদেশের ছেলেদের জন্য সব নষ্টের মূল। আমি আমিও একজন বাবা। আমার ছেলেও প্রচুর গেমস খেলে। কিন্তু গেমিংটা আমি মনে করি আমার জন্য অনেক বড় আর্মস আমার ছেলেকে ইউজ করার জন্য। আমার ছেলেকে আমি গেমিং দেই। তুমি বাবা আজকে বিকালে ২ ঘন্টা গেম খেলবা, কোনো সমস্যা নেই। তোমার হোমওয়ার্ক করো। তুমি এটা করো। তখন সে এক্সাইটেড থাকে, সে কাজগুলা কইরা আইসা সে গেম খেলতে পারবে। রাত্রের বেলা ঘুমানোর আগে তুমি ০.৫ ঘন্টা গেম খেলবা। কোনো সমস্যা নেই। খারাপ তো কিছু না। কিন্তু গেমের পাশাপাশি আপনার বাকি এক্টিভিটি গুলা ছেলেকে দিতে হবে। আর এই গেমিংটা এখন বর্তমানে ইন্টারন্যাশনালি এটা একটা স্পোর্টস হয়ে গেছে। লিগ্যালাইজড স্পোর্টস। ই-স্পোর্টস। ই-স্পোর্টস, লিগ্যালাইজড স্পোর্টস হয়ে গেছে। এমনও দিন হতে পারে যে আমাদের বাংলাদেশী ই-স্পোর্টস সারা পৃথিবীতে চ্যাম্পিয়ন হতে পারে। যেটা আমরা ফুটবলে আজ পর্যন্ত পারার সম্ভাবনা দেখি না বা খুব কম। এটাতে সম্ভব। সো আমি বলবো, ইভেন আমি বলছি যে স্পোর্টস এ যারা আছে আমি সামনে স্পন্সর করব তাদেরকে। ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিছি। অনেকে আমাকে ভালোভাবে নিচ্ছে, অনেকে খারাপভাবে নিচ্ছে। টেকনোলজির প্রপার ইউজ যদি আপনি আপনার ছেলেকে দিতে পারেন, আপনি একজন বাবা, আপনি আপনার ছেলের মোবাইলটা গিয়ে হাত দিয়ে দেখেন, আপনার ছেলে কতক্ষণ সময় মোবাইলে কি করে। যদি গেমিং খেলে, তার পাশাপাশি আপনি আদার্স অ্যাক্টিভিটি দেন। তাকে নামাজ শিখান, তাকে বাইরে ওপেন ডোরস স্পোর্টস এ নেন, আপনি একটু সময় দেন,
টাইমে অটোমেটিক্যালি সব শেষ হয়ে যাবে। রবিন ভাই, এখন যাবো আমরা সেকেন্ড হাফ। হ্যাঁ, সেকেন্ড হাফের প্রথম প্রশ্ন, পরিবার এবং গ্রাম থেকে এত দূরে এখনো আছেন এবং ম্যাক্সিমাম টাইম আপনার বাংলাদেশের বাইরে থাকা হয়, তো পরিবারকে এবং ওই শৈশবকালটা কতটা মিস করেন? যদি আমার কাছে যদি সুযোগ থাকে যে আমি জীবনে যা শিখছি, যা ঘুরছি বা যা দেখছি, আমি সব ফেলায় বাংলাদেশে চলে আসতে রাজি। নিজের দেশ, এই যে বাংলা কথা বলতেছি, বাংলাদেশে হাজারো চোর, বাটপার, সমস্যা সবকিছুর ঊর্ধ্বে আমার দেশ। এই দেশের মধ্যে আমার জন্ম। এই দেশের প্রতি যে একটা ভালোবাসা নিজের, এটা আসলে পৃথিবীতে কোথাও গিয়ে আমি সারা পৃথিবীতে আমি একজন রোহিঙ্গা। কিন্তু বাংলাদেশে আমি বাংলাদেশী। নিজের দেশের নাগরিক। আমি নিজের দেশে না। রবিন ভাই, এটার সাথে আরেকটা জিনিস আমি প্রশ্ন অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কিছুদিন আগে বাংলাদেশে একটা ক্রিকেট ম্যাচ, সেখানে দেখলাম যে আপনি ল্যাতিন ভাষায় ইন্টারভিউ দিচ্ছেন, বাট বাংলা গায়ে পরা বাংলাদেশের জার্সি এবং ম্যাক্সিমাম অনেক ভিডিওতে বাংলাদেশের পতাকা আপনার থাকে। তো এই যে নিজের মধ্যে দেশপ্রেমের যে ব্যাপারটা, এই ব্যাপারটা কতটা এনজয় করেন? আসলে দেশপ্রেম আমরা বাংলাদেশে অনেক দেশাত্মবোধক গানে দেখছি। বাংলাদেশের ২১শে ফেব্রুয়ারি, ১৬ ডিসেম্বর, ২৬শে মার্চ সবসময় দেশপ্রেম নিয়ে আমরা বহুত নাচানাচি করি। আমি হিতের বিপরীত। আমি দেশপ্রেমটা নিজের ভিতরে নিয়ে আমি ঘুরি। বুকে। একদম ভিতরে। আমার আইডেন্টিটি আমি একজন প্রবাসী বাংলাদেশী। হয়তো আমি প্রবাসে যাওয়ার কারণে দেশপ্রেমটা আমার প্রতি আরো অনেক বেশিভাবে ডিপ করছে। যদি আমরা বাংলাদেশী নাগরিক, দেশপ্রেম প্রপার ভাবে আমাদের দেশপ্রেমের জন্য বাংলাদেশে দরকার স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি পর্যন্ত একটা সাবজেক্ট তৈরি করা যে দেশের জন্য ভালো করার জন্য আমার কি করা উচিত, কি না করা উচিত। একদম ছোটবেলা থেকে মেন্টালি আজকে যত ডিজাস্টার হইতেছে আমার দেশে, মানসিক ডিজাস্টার বলেন, ঝগড়া হচ্ছে বা মানবিক দিক থেকে মানুষের সাথে মানুষ, সবগুলার কারণ হলো গিয়ে ওই ব্যক্তিগুলোর মধ্যে প্রপার দেশপ্রেম নাই। যদি দেশপ্রেম থাকতো তাহলে রাস্তার একটা ময়লা ফেলাইতো না। যদি দেশপ্রেম থাকতো রাস্তায় একটা গাড়ি ভাঙতো না। যদি দেশপ্রেম থাকতো আমার একজন বাংলাদেশিকে আমরা একজন আরেকজনকে মারামারি করতাম না। যদি দেশপ্রেম থাকতো আমরা নোংরাভাবে পলিটিক্স কইরা বা কোনো কিছু কইরা দেশের মিসইউজ করতাম না। কারণ আলটিমেটলি দেশটার মধ্যে আমি জন্ম, আমি মরে গেলে আমার বাচ্চা-কাচ্চা চলবো। আজকে ইউরোপিয়ানরা বা যারা আছে তারা 50 ইয়ার্স প্রজেক্ট নেই, 100 ইয়ার্স। একটা দল বা একটা গোষ্ঠী এক জায়গায় থাকে ৫ বছরের পরে যে কাজটা নেই, বাকি আইসা তারা মানে উইলিংলি এই জিনিসটা কন্টিনিউ করে। যে হ্যাঁ, আপনি আমার করতে হবে। আমার করতে হবে। জাহিদ শুরু করছে, এখন রবিন করবে। রবিনের টাইম শেষ, এখন মোতালেব করবে। মোতালেবের টাইম শেষ, যে আসবে সেই করে যাবে। এটা আমার দেশের সম্পদ। মানে একটা কন্টিনিউ প্রসেস চলতে থাকবে। চলতে থাকবে। আমার তখনই আমাদের দেশ মনে করেন যে যখন দেখবেন যে প্রপার ওয়েতে বাংলাদেশের সবার মধ্যে একটা ইনটেনশন থাকবে যে দেশটা আমার, দেশটা আমাদের। এখানে দেশপ্রেমের জায়গার মধ্যে কোনো স্যাক্রিফাইস নাই। দেশের সম্পদ যেগুলো আছে, এটা আমার সম্পদ, দেশের সম্পদ। ওটাকে ঠিক করার দায়িত্ব আমার। কোনো সরকার, কোনো গোষ্ঠী, কোনো মানুষ আপনাকে এগুলা সমাধান করে দিবে না। এটা সমাধান আপনার করতে হবে, আমাদের করতে হবে। তো দেশপ্রেমটা আমার কাছে যদি বলি, যদি আমার জীবনের যদি কোনো একটা সবচেয়ে স্ট্রং কোনো কিছু থেকে থাকে, সেটা হলো গিয়ে আমার জন্য দেশপ্রেম। সবার আগে আমার দেশ। রহিম ভাই, রিসেন্টলি আমরা আপনার ফেসবুক পেজে দেখলাম বাংলাদেশ একটা সফটওয়্যার কোম্পানি ব্রেন স্টেশন 20 এর সাথে আপনি কানেক্টেড এবং এটার সাথে আপনি কাজ করতে যাচ্ছেন। তো এই সেক্টরে কাজ করার চিন্তা ভাবনা কেন আসলো এবং এটা নিয়ে আপনার চিন্তা ভাবনাটা কি? সো ব্রেন স্টেশন বাংলাদেশের একটা টপ ৫টা আইটি কোম্পানির মধ্যে একটা কোম্পানি, যারা বাংলাদেশ থেকে যত ট্যালেন্টেড আইটি ম্যান পাওয়ার গুলো আছে, এগুলাকে বাংলাদেশে জব দেয় এবং ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানি থেকে বিভিন্ন কাজগুলা নেয়। সো ল্যাটিনের যে প্যানেলটা আছে, প্যানেলটার মধ্যে আমাদের অনেক কিছু করার আছে। বিশেষ করে ওই এরিয়াটার মধ্যে অফিসিয়ালি ম্যান পাওয়ারের কাজ খুব কম মানুষ করতেছে, বিকজ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ডিস্টেন্স, বাট অনেক কিছু করার আছে। ওই জায়গা থেকে আমি প্রচুর ট্রাভেল করি। ট্রাভেল করে যে জিনিসটা দেখি যে আমাদের বাংলাদেশিরা পৃথিবীর যতগুলো জায়গা আছে সব জায়গায় কম বেশি আছে। মোস্ট অফ দেম জায়গার মধ্যে যেই ওট কাজগুলা, যেগুলা খুব রাফ কাজ, কষ্টের কাজ বাংলাদেশিরা করতেছে, আর এটা রিটার্ন পাইতেছে খুব কম। যেমন আমি প্যারিসে ওয়ার্ল্ড বেস্ট একটা রেস্টুরেন্টে যখন আমরা একদিন ডিনার করতেছিলাম, কিচেনের ভিতরে যত কাটাকাটির কাজ আছে ম্যাক্সিমাম বাংলাদেশি করতেছে। বাট ঠিক সেম রেস্টুরেন্টের মধ্যে ৫,০০০, ৭,০০০, ১০,০০০ ইউরো কামাইতেছে শ্রীলঙ্কান, ইন্ডিয়ান, অন্য দেশের মানুষ। তখন আমি চিন্তা করলাম যদি আমাদের বাংলাদেশের ম্যান পাওয়ার যে সেক্টরটা, এটা যেই পরিমাণ
ফরেন কারেন্সি আসতেছে, যদি আমরা এই ম্যান পাওয়ারটাকে টেক কেয়ার করি, প্রপার ইউজ। প্রপার ইউজ করি, মানে প্রপার ট্যালেন্টেড পিপল দ্বারা, যারা এটাকে একটা অ্যাসেট হিসেবে, যে আমাদের দেশের মানুষ মানে অ্যাসেট, তাদেরকে আমরা তৈরি করব বিশ্বের বিভিন্ন জায়গার মধ্যে যেন ভালোভাবে ভালো কাজগুলা করতে পারে। এবং যেই টাকাটা আজকে ফরেন কারেন্সি আমাদের আসতেছে বিদেশ থেকে, যদি আমরা প্রপার ইউজ করি, এটা 3 ডাবল করা সম্ভব। ওই জায়গা থেকে চিন্তা করে আমি ব্রেন স্টেশনে ইনভলভ হয়েছি, যে ব্রেন স্টেশন আইটি রিলেটেড কোম্পানি, কিভাবে আমরা ল্যাটিন আমেরিকাতে ব্রেন স্টেশনের নতুন একটা সাইট আমরা ওপেন করতে পারি এবং বেশ কিছু কাজ আমরা ব্রেন স্টেশনে করতে পারি। এবং ম্যান পাওয়ারের সাথে আমার কি বলবো, যদি আমাকে যদি ইন ফিউচারে অনেকে বলে না যে ভাই আপনাকে কোনো দায়িত্ব যদি দেওয়া হয়, আপনি কি দায়িত্ব নিবেন, আমাকে প্রায় সময় বলে যে আমার দেশের মানুষ, দেশের বাইরে আমি এই যে দেশগুলো ট্রাভেল করে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, ডিফারেন্ট কমিউনিকেশনের পিপলের সাথে, আমি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বলতে পারি, স্প্যানিশ, পর্তুগিজ, 5টা 6টা ল্যাঙ্গুয়েজ বলতে পারি। সো এই যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার, পাশাপাশি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট স্টারের সাথে কাজ করতেছি, আমি এক্সপিরিয়েন্সটা আমি অ্যাপ্লাই করতে চাই আমার দেশের মানুষের জন্য, তারা কিভাবে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বেস্ট ওয়ার্কটা পায় এবং বেস্ট রিটার্নটা আমার দেশের জন্য দিতে পারে। এটা আমার উইথ রেসপেক্ট। 100% উইথ অল রেসপেক্ট। বাংলাদেশে দেখবেন যে কথায় কথায় একটা কথা বলে যে কিছু হইলেই দালাল, কিছু হইলেই দালাল। আমাকে দেখান বাংলাদেশে যতগুলা প্রবাসী দেশের বাইরে গেছে, সে কি মার পেটের থেকে জন্ম হওয়ার পরে অটো চলে গেছে বাইরে? ওই মাধ্যম, সেটা ভাই হতে পারে, এলাকার বড় ভাই হতে পারে, সেটা একটা ম্যান পাওয়ার কোম্পানি হতে পারে, কাজিন হতে পারে, একটা বন্ধু হতে পারে, ওই মানুষগুলাকে আমরা বলি দালাল। যখন আমাদের কোন ব্রিজটা পার করার পরে আমরা বুঝা যায় যে আমরা কোথায় থেকে আসছি। ব্রোকার, ব্রোকার শব্দটা বাংলা লিখে দালাল। আর ব্রোকার একটা ইন্টারন্যাশনালি, সবাই, সরকারের মধ্যে হাজার হাজার দালাল আছে। পৃথিবীতে ব্রোকার প্রত্যেকটা জায়গার মধ্যে ব্রোকার আছে। এটা একটা সম্মানীয় পদ বা সম্মানীয়, তা আমরা এটা মিস ইউজ করি দালাল হিসেবে। আমাদের দরকার ইন্টারন্যাশনাল লবিস্ট বাংলাদেশের জন্য, যে বাংলাদেশি ট্যালেন্টেড ছেলেকে হান্ট করো গভর্নমেন্ট করে, তারা বিভিন্ন দেশের মধ্যে আমার দেশের জন্য কি সোর্স ক্রিয়েট করতে পারে, সেও ভালো থাকবে, আমার দেশের হাজারো ছেলেকে ভালো রাখবে। কারণ আপনি যদি, আপনি বইয়ের থেকে পড়াশোনা করছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস পড়াশোনা করছেন, আপনার লাইফে কোনো এক্সপিরিয়েন্স নাই, যা পড়ছেন মেধাই, কিন্তু ফিজিক্যালি আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই। আমার বেসিক ভালো না, আমি বুয়েট থেকেও পড়ি নাই, ঢাকা ইউনিভার্সিটি পড়ি নাই। আজকে বুয়েটের যেই রাইসুল ভাই, যার ব্রেন স্টেশন কোম্পানি ওনার বা ওনাদের কয়েকজন, বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট আইটি কোম্পানি, ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বানাইছে ইন্টার কমপ্লিট করা একটা ছেলে ব্রাজিলে। অ্যাচিভমেন্ট এক্সপিরিয়েন্স। দিস ইজ মাই এক্সপিরিয়েন্স। আমি আজকে যেখানে আসছি ওই এক্সপিরিয়েন্সের জন্য। সো পৃথিবীতে আমাদের অনেক প্রবাসী আছে বাংলাদেশি, প্রত্যেকটা দেশে হান্টিং করে গিয়ে দেখেন ট্যালেন্টেড প্রবাসী আছে, তাদের শুরুটা অনেক কষ্ট করে আস্তে 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 ওই জায়গায় গেছে। আমি সরকারকে বলবো বা সবাইকে বলবো, ওই মানুষগুলোকে আপনারা হান্টিং করেন, যারা একটা ডিসিপ্লিন জানে, নতুন দেশ জানে, যাদের কাছে ওয়ার্ল্ড অ্যাক্সেস আছে, তাহলে আমাদের হাজারো বাংলাদেশি নতুন ছেলে মেয়েদের জন্য তারা একটা মেন্টর হিসেবে কাজ করতে পারবে। দেখবে আপনার চিন্তা ভাবনা খুব মানে দেশাত্মবোধক এবং দেশ নিয়ে। তো এই সম্পর্কে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি প্যারাগুয়ের প্রেসিডেন্টের সাথে খুব ভালো কানেক্টেড এবং ওনার সাথে অনেক সময় ছবি দেখা হয়, বিভিন্ন ভিডিওতে আমরা দেখি। তো সম্পর্কটা কি পলিটিক্যাল বা রাজনৈতিক নাকি শুধুমাত্র বন্ধুত্বের মতো? আমি 2008 সাল 9 সাল থেকে প্যারাগুয়েতে, শুরুটা ট্রিপল বর্ডারে হয়, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল। সো কোনো একটা বিজনেসের মাধ্যমে আমার ওই জায়গায় সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট, তার সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে যায়। ওই ওনার মাধ্যমে আমি প্যারাগুয়ের যে মেইন অথরিটি গুলা, সেটা প্রেসিডেন্ট হোক, একটা মিনিস্টার হোক, একটা সিনেটর হোক, ডিপুটেড হোক, সবার সাথে আমার ভালো একটা সম্পর্ক মোটামুটি 8-10 বছর যাবত আছে। আজকে প্যারাগুয়ের যে প্রেসিডেন্ট, সে ছিল আমাদের প্যারাগুয়ে একটা ব্যাংকের চেয়ারম্যান। যখন সে ব্যাংকের চেয়ারম্যান ছিল, তখন থেকে তার সাথে আমার সম্পর্ক। এবং তার যে পলিটিক্যাল ক্যাম্পিং, যে আমাদের একটা ফরেনার টিম ছিল, পুরো ট্রিপল বর্ডারের ফরেনার টিমের মধ্যে 3জন চিফ ছিল, পুরো পলিটিক্যাল যে জিনিসগুলো দেখতো ফরেনারদের জন্য, তার মধ্যে আমি একজন ছিলাম। রাজনীতি, রাজনীতি করি, বা রাজনীতি কিভাবে করতে হয় সেটাও জানি, যতটুকু শিখছি, দ্যাটস ইট। আমাদের মানে রাজনীতি নিয়ে আমি আসলে কোনো কিছু বলতে চাই না, তারপরে বলা লাগে। আমাদের বাইরে যারা পলিটিক্স করে, ভেরি ক্লিয়ার, আমি চেষ্টা করছি, উইন করি নাই, তুমি উইন করছো, তোমার পাশে আমরা আছি।
দ্যাটস ইট। তারা রাজনীতি করে দেশের জন্য। তারা রাজনীতি করে দেশের মানুষকে কিভাবে ভালো করা যায়, দেশের উন্নতির জন্য। দেশের উন্নতির জন্য। এখন আমাকে ওই জায়গায় ইচ্ছা করলে আমি একটা যেহেতু পলিটিক্যাল কাজ করছি, একটা ফেভার নিতে পারতাম। যখন প্রেসিডেন্ট প্যারাগুয়ের প্রেসিডেন্ট যখন অ্যানাউন্স হইছে, তখন অ্যানাউন্সমেন্টের মধ্যে আমি ছিলাম। অনেক পিকচার দেখবেন আমার ওর সাথে বা ওর পায়ের সাথে, সবার সাথে। আমাকে বলছে যে, "তোকে আমরা কি হেল্প করতে পারি? কোন সেক্টরে?" আমি বলছি, "দেখ, যেকোনো সেক্টরে যদি আমি জবের জন্য তো এপ্লাই করব না আমি। আর আমি যদি ওই জায়গায় রাজনীতি করি, তা আমি চুরি করতে পারব না। আর আমার যে লাইফ স্ট্যাটাস আছে বা আমি যে লাইফ ইউজ করি, এই লাইফ থেকে তো আমি নিচে যেতে পারি না। আমি তোকে বন্ধু হিসেবে হেল্প করছি বা আমি পরিচিত যে আমাকে আগে চিনতে, দ্যাটস ইট। যদি আমার দেশের থেকে কোনো ইনভেস্টর নিয়ে আসতে পারি বা তোর দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক ডেভেলপ করতে পারি, ওইদিন আমি আমার এই রিলেশনটা আমি ইউজ করব, প্রপার ইউজ করব। ওইদিন আমি হেল্প নিব। ওইদিন আমি হেল্পটা নিব। আমার তো এখন কোনো দরকার নাই হেল্প নেওয়ার। শুধু বন্ধু হিসেবে সাহায্য করা। দ্যাটস ইট, অবশ্যই। আজকে এই সম্মানটা পাই, আজকে বাংলাদেশে যখন অ্যাম্বাসেডর প্যারাগুয়েতে যায় বা বাংলাদেশের কোনো পলিটিক্যাল ইম্পোর্টেন্ট কেউ যায় বা বড় বিজনেসম্যান যায়, আমার যে একটা লবিং আছে বা নেটওয়ার্ক আছে, তারা সবাই তাদেরকে হেল্প করে। এটা আমার জন্য অনেক বড় কিছু। রহিম ভাই, এখন যাবো একটু স্পোর্টসে, হ্যাঁ? তো কোন ফুটবলারকে নিজে আইডল বা আইকন মনে করেন? নেইমার জুনিয়র। ব্রাজিলের ক্রিকেট খেলা কতটা জনপ্রিয়? আমি ফুটবলের আগে কিন্তু ক্রিকেটের সাথে জড়িত ছিলাম। ব্রাজিলে আজকে ন্যাশনাল টিমের যেই অ্যা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ও আমার ভেরি ক্লোজ ফ্রেন্ড। অনেক বছর যাবত তার সাথে। তখন আমরা একটা ক্লাবে খেলতাম। তখন আমাদের সাম্পালো ক্লাব ছিল, কুরিতিবা ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম আমি। সেটা অলমোস্ট ২০১৩ সালের ঘটনা। যখন ব্রাজিলটা শুরু হইছে মাত্র। আজকে ব্রাজিলের ন্যাশনাল টিমে বাংলাদেশী, ইভেন আমার এক ভাইগনা আছে ন্যাশনাল টিমে। একজন আছে আমার আপন ভাগিনা, আরেকজন আছে আমার দূরসম্পর্কের ভাগিনা। ওরা একসাথে আমার সবচেয়ে বেস্ট প্লেয়ার ন্যাশনাল টিমে। সো ব্রাজিল আইসিসি পারমিটেড এবং সামনে আশা করি ব্রাজিলে ৪-৫ জন বাংলাদেশী ইনভলভ হবে। অলরেডি বাংলাদেশ থেকে আমি আরো ২ জনকে নিয়ে যেতেছি ক্রিকেটের জন্য। ক্রিকেটের জন্য। ফুটবলের পছন্দের জার্সি নাম্বার কত? 10 ইউরোপিয়ান লিগে পছন্দের ক্লাব ফুটবল কোন? বার্সেলোনা। আপনার কাছে জীবনের সফলতা মানে কি? নিজেকে হ্যাপি রাখা। এখন যাবো লাস্ট পেনাল্টি রাউন্ডে। বাংলাদেশ ফুটবলে আপনার পছন্দের খেলোয়াড় কে? বাংলাদেশ ফুটবলের যে অল ওভার ডেডিকেশনের দিক থেকে একটা ইউ-টার্ন নিয়ে আসছে জামাল ভুঁইয়া। টপ ৩ জন স্পোর্টস তারকা ওয়ার্ল্ড ওয়াইড। ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, নেইমার জুনিয়র। ফুটবল আপনার প্রিয় অধিনায়ক? নেইমার জুনিয়র। বাংলাদেশ এবং ব্রাজিল ছাড়া পছন্দের ফুটবল দল? প্যারাগুয়ে। প্রিয় খাবার? আলু ভর্তা, ভাত, ডাল। প্রিয় ঘোরার জায়গা? বাংলাদেশ। লাস্ট একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আপনি এখন মানে মোস্ট অফ দ্য টাইম বাহিরে ব্রাজিলে প্যারাগুয়েতে থাকা হয়, আন্টির হাতের রান্না কতটা মিস করেন? মার হাতের রান্নাটা মনে হয় শরীরের ভিতরে লেগে আছে। যে যখন আসি এমনও সময় আছে যে বাংলাদেশে আসি ২ দিনের জন্য বা ৩ দিনের জন্য। একবেলা শুধু যাই মার হাতে রান্না খাওয়ার জন্য। অনেকবার ঘটছে এরকম। যে এলাকায় যাই, আম্মু রান্না-টান্না করতেছে। আমার মার অনেক বয়স হয়ে গেছে। এখন আমার ভাবি সাহায্য করে। কিন্তু উনি ডিরেকশন দিয়ে দেয় কিভাবে করা লাগবে। তারপরেও নিজেই করে আরকি। যাই একবেলা খাই আবার চলে আসে। আন্টির হাতের রান্না করা সবচেয়ে পছন্দের খাবার কোনটি? গোড়া মাছ। গোড়া মাছ আমাদের এলাকায় একটা মাছ পাওয়া যায়। সেটা হলো গিয়া চিংড়ি, তারপরে বলা হয় হইলো গিয়া মানে কাইক্কা, তারপরে হলো গিয়ে মানে গুত্তু। পাঁচমিশালি মাছ যেটা। পাঁচমিশালি মাছ যেটা আম্মা মানে এমনভাবে রান্নে, এটা মনে করেন যে পৃথিবীর কেউ আমাকে আজ পর্যন্ত রান্না করে দিতে পারে না। ভাবির হাতের পছন্দের খাবার কোনটি? তোমার ভাবি যেটা পাকায় এটাই ভালো লাগে। আমি মানে আরেকটা তোমার ভাবিকে নিয়ে একটু কথা বলা লাগে যে, আমার লাইফে যদি বলি, অনেকে বলতে পারে যে মা-বাবা অবশ্যই পৃথিবীর একটা ছেলের জন্য মা-বাবা সবকিছু। তার জীবনের সাকসেসের পিছনে একজন ভালো ওয়াইফ ইটস ভেরি ইম্পোর্টেন্ট। ব্লেসিং। একটা ব্লেসিং, গড গিফট একটা। বলে না, আল্লাহর অনেকগুলা নিয়ামতের একটা নিয়ামত একজন ভালো স্ত্রী। স্ত্রী পাওয়া। সো আমি আশা করি যে আমার খারাপের কপালে খুব ভালো একজন স্ত্রী স্ত্রী আল্লাহ আমাকে দিছে এবং আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এবং আমি চাই যে হাসব্যান্ড ওয়াইফের রিলেশনটা যেন খুব মধুর থাকুক। বাংলাদেশের অনেকের জন্য বলি যে হাজারো প্রবলেমের মধ্যে আপনার পাশে আপনার স্ত্রী আছে। আর কাউকে পাবেন না। কাউকেই পাবেন না। দিন শেষে তার মেসেজটি আপনার মোবাইলে আসবে। সো আপনার স্ত্রীকে সম্মান করুন। থ্যাংক ইউ ভাই। রহিম ভাই, আমরা পডকাস্ট শেষ অলমোস্ট। তো লাস্ট এটাই বলবো যে এত ব্যস্ত সময়ের মধ্যে ক্যাপ্টেন্স কলকে এরকম ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি এই জিনিসটা কন্টিনিউ করতে পারবো। ধন্যবাদ অবশ্যই। আর
আসলে দেখো জাহিদ, তোমার সাথে আজকে আমার প্রথম দেখা, ফার্স্ট তোমার ফার্স্ট টাইম। আমি সবসময় চেষ্টা করি যে বড় কোনো প্ল্যাটফর্মের থেকে যদি আমি ছোট প্ল্যাটফর্মে আমি ইনভলভ হতে পারি, তাহলে আমার যে একটা কমিউনিটি আছে, এই কমিউনিটিটা তুমি সাপোর্ট পাবা। এটা হলো গিভ এন্ড টেক। এই রিলেশনটা যে কতটা ইম্পর্টেন্ট, এটা আমাদের বিশেষ করে বাংলাদেশে যারা খুব নতুন স্টার্ট আপ করছে তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তারা যদি এই সাপোর্টটা পায়, কদিন পরে তারও একটা বড় কমিউনিটি হয়ে দাঁড়ায়। তো তোমার এখানে আসার আমার মেইন হলো গিয়ে তোমার কাজ আমার ভালো লাগছে, তোমার ডেডিকেশন, তোমার ধৈর্য, যে তুমি একটা কিছু লাইগা আছো। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি যে তুমি তোমার গোল পর্যন্ত রিচ করতে পারো। ধন্যবাদ ভাই, ফিয়ামানিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো অতিথির সাথে, পরবর্তী কোনো নতুন পডকাস্ট চ্যাপ্টারে। এই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। দেশপ্রেম নিয়ে আমাকে তোমরা বলো না বা জিজ্ঞেস করো না। এই যে বাংলাদেশ সিগনেচার, দিস ইজ মাই পাসপোর্ট আইডেন্টিটি, দিস ইজ মাই বাংলাদেশ সিগনেচার। সিরিয়াসলি? অফকোর্স, মানে আপনার অফিসিয়াল সিগনেচার বাংলাদেশ? অফকোর্স। সারা পৃথিবীতে আমাকে জিজ্ঞেস করে এটার মানে কি। আমি একটা রিজন খুঁজে পাই যে মানুষকে বলার এটা কি। মানে অফিসিয়াল যে কোনো ডকুমেন্ট, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং বাংলাদেশ।